বাট কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো অজানা থাকতে পারে। সেই গ্যাপ গুলো ফিল আপ করার আমি চেষ্টা করবো আর কি, স্পেশালি ইনস্ট্রুমেন্ট সম্পর্কে। ফর স্যার এক্সাম্পল, হ্যাঁ স্যার আমি একটু বাসায় যাচ্ছি, তো আমার আম্মু অসুস্থ, বাসে আছি, আমি কথাগুলো ভালোভাবে বুঝতে পারতেছি না, ক্লাসটা আচ্ছা, রেকর্ডিং আমি করার। ক্লাসটা রেকর্ড করবো, হ্যাঁ রেকর্ড করে তোমাদের রেকর্ডিং দেওয়া হবে আর কি, সমস্যা নেই। ঠিক আছে, তো জি স্যার। ইন্ডিভিজুয়াল প্রবলেম থাকলে সেই কেসে ইন্ডিভিজুয়ালি সেটা সলিউশন করে নিতে হবে। বাট এটা যেহেতু ল্যাব ক্লাস, এটা অ্যাটেন্ডেন্সটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি এখন দেখতেছি তোমাদের পার্টিসিপেন্ট মনে হয় 98। তো স্যার আমি তো বাসায়, সিআর স্যার দের আমি মাধ্যমে বাসায় কি যাচ্ছি তো। ক্লাসের সবাইকে জানানো হয়েছিল না? জি স্যার। আমি তোমার জি স্যার। প্রবলেমটা বুঝতে পারছি। হ্যাঁ, আমি বলতেছি অনেকে তো অ্যাটেন্ডই করে না এখন পর্যন্ত, আমি তাদের কথাটা বলতেছি আর কি। স্যার আমার মাঝে মাঝে নেটের সমস্যা হচ্ছে হ্যাঁ আর কি, হ্যাঁ, সেজন্য বললাম। স্যার আমার মাঝে মাঝে নেটের আচ্ছা, সমস্যা হচ্ছে কথা বাসে। বুঝতে পারিনি আমি। এনিওয়ে, তো আমি আমার যেটা মনে হয় আর কি, যে সেটা হচ্ছে আমরা ল্যাবটা শুরু করে দেই আর কি। তারপরে কোশ্চেন থাকলে আমরা পরবর্তীতে সময় থাকলে দরকার হলে আর একটু কথা টথা বলবো আর কি। আর ভিডিওটা আমি অফ করে দিতে যাচ্ছি, কারণ আসলে এই ভিডিও থাকলে ব্যান্ডউইথের সমস্যাটা একটু বেশি হয় আর কি। ঠিক আছে, অনেকেরই দেখা যায় একটু পোর কাভারেজ পায়। সো ভিডিওটা অফ থাক, আর আমি রেকর্ডিংটা অন করে নিই আগে। ফাইন, এইবার হচ্ছে আচ্ছা, দেখো আমি যে স্লাইডটা শেয়ার করছি, এটা কি দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা যায়। ওকে ফাইন, জি স্যার, তাহলে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, তাহলে শুরু করা যাক। ওকে ফাইন, আমরা জি স্যার। কোর্সের নাম সবকিছুই আমরা জানি। তো শুরু করে দেই আর কি। তো আমার ইয়েতে আমি তোমাদের বেসিক্যালি 3টা এক্সপেরিমেন্ট কভার করব আর কি। তোমাদের মোট এক্সপেরিমেন্ট হয়তোবা হবে হচ্ছে 5টা, সেটার মধ্যে 3টা আমি কভার করব, আর বাকি 2টা হচ্ছে ইজাদ্দার সাব্বির স্যার কভার করবেন আর কি। তো আমার যে এক্সপেরিমেন্ট গুলো আছে, সেটা এক্সপেরিমেন্ট নাম্বার 1টা হচ্ছে তোমার ওই ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা বের করব এবং সেটা দেখব। সেটা গেল নাম্বার 1 এক্সপেরিমেন্ট, ভেরি ইজি। এবং অলরেডি তোমরা হয়তো অনেকে বলবো স্যার এটা করার কি আছে, এটা তো পারি। ফাইন, তারপরেরটা যেটা আছে সেটা হচ্ছে যে আমরা ডায়োড দিয়ে কিভাবে ফুল ওয়েভ এবং হাফ ওয়েভ রেকটিফায়ার বানানো যায়, সেটা ইনপুট আউটপুট গুলো দেখতে কেমন হয়, সেগুলি একটা দেখবো। আর থার্ড এক্সপেরিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে আমরা ডায়োড দিয়েই ক্লিপিং এবং ক্ল্যাম্পিং সার্কিট বানাবো, বানিয়ে সেটারও একটা এক্সপেরিমেন্ট দেখবো আর কি। তো ওভারঅল এই 3টা আমি কভার করবো, বাট আজকে আমরা এই 2টা এক্সপেরিমেন্ট দেখবো আজকের জন্য। ঠিক আছে, এবং নেক্সট মঙ্গলবারে হোপফুলি ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে নেক্সট মঙ্গলবারে আমরা এই এক্সপেরিমেন্টটা কভার করবো। আজকে আমরা এই 2টা এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলবো আর কি। তো চলো শুরু করি আমরা। তো প্রথমেই আমাদের, আচ্ছা আগে একটু জিজ্ঞাসা করে নিই, এই সবগুলো তো থিওরিতে কভার করা হয়েছে তাই না? থিওরিতে তোমরা সব এগুলি পড়ে আসছো না? মানে এমন তো না যে কোনোটা থিওরি পড়া বাদ আছে। হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমরা ডিরেক্টলি আর আমিও খুব বেশি করবো না, আমি ধরে নিচ্ছি ডায়োড সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা আছে আর কি। ডায়োড বেসিক্যালি, এখানে একটা ডায়োডের তোমার ওই মানে টিপিক্যাল একটা পিকচার এখানে দেখানো হয়েছে ডায়োডের, যেখানে কিনা এই যে এটা হচ্ছে ডায়োডটা। আমরা জানি ডায়োড আসলে হচ্ছে একটা কি, জাস্ট একটা পিএন জাংশন, তাই তো? একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, দুটাকে যদি আমরা জয়েন করে একটা জাংশন বানিয়ে ফেলি, সেটাকে বেসিক্যালি ডায়োড বলা হয়ে থাকে। এবং ডায়োডের পি টার্মিনালের যে জাংশনটা থাকে, সেটাকে ইউজুয়ালি অ্যানোড বলে ডাকা, অ্যানোড মানে এই নামে এটাকে ডাকা হয়ে থাকে, এবং এন টাইপের যেই টার্মিনালটা থাকে সেটাকে ক্যাথোড বলা হয়ে থাকে। এবং ইলেকট্রিক্যালি একটা ইলেকট্রিক্যাল সার্কিটের ভিতরে একটা ডায়োডের সিম্বল হিসেবে ডায়োডটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এবং তার ট্রায়াঙ্গুলার এই সাইডটা যেটা আছে, সেই সাইডটাকে বলা হয়ে থাকে অ্যানোড, ঠিক একই রকম এটার সাথে ম্যাচ করে। এবং এই বারের যে আরেক পাশের সাইডটা আছে, সেটাকে বলা হয়ে থাকে ক্যাথোড। তো এইটা অলরেডি ক্লাসে উপরে আসছো, সো জাস্ট এখানে আমি আরেকবার ব্রিফিংটা দিলাম আর কি। নেক্সট, এটা আমরা প্রথম আমাদের যে এক্সপেরিমেন্টটা, সেটাই হচ্ছে আমরা একটা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখবো। তো আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখতে হলে আগে আমাদের জানতে হবে থিওরিটিক্যালি আমি কেমন এক্সপেক্ট করি একটা ডায়োডের কি বলে ওই প্র্যাকটিক্যাল একটা, সরি, একটা থিওরিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখতে কেমন আর কি, ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কেমন, সেটা আগে আমাদের জানতে হবে। তো এখানে একটা মানে এরকম একটা এক্সাম্পল দেওয়া হয়েছে একটা ডায়োডে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কেমন হতে পারে আর কি।
যেখানে এই রাইট সাইডে এটা আমাদের হচ্ছে এক্সিস লাইন, সেই এক্সিস লাইনের রাইট সাইডে যে পোর্শনটা আছে সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস যদি থাকে ডায়োড সেই কন্ডিশনেরটা, আর লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে ডায়োড যদি রিভার্স বায়াসে থাকে সেই কন্ডিশনটা। আর একটা ডায়োড ফরওয়ার্ড বায়াস কখন হয়, রিভার্স বায়াস কখন হয়, এটা হোপফুলি সবাই জানো। যদি অ্যানোড টার্মিনালে পজিটিভ এবং এখানে নেগেটিভ ইয়ে দেওয়া হয়, যদি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই পোলারিটিতে একটা ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এবং এই পোলারিটিটাকে যদি ফ্লিপ করে দেওয়া হয়, মানে উল্টায় দেওয়া হয় আর কি, হ্যাঁ, সেই কন্ডিশনটাকে বলা হয় রিভার্স বায়াস। এবং একটা ফরওয়ার্ড বায়াসের ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি, এটা নরমালি এরকম হয়ে একটা সময় এক্সপোনেনশিয়ালি রাইজ করে। যতক্ষণ পর্যন্ত এটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্ট জিরো পাওয়া যায় সেটাকে বলা হয় থাকে তার থ্রেশহোল্ড ভোল্টেজ। এবং থ্রেশহোল্ড ভোল্টেজটা একটা সিলিকন ডায়োডের জন্য ডিফারেন্ট, ইউজুয়ালি নিয়ার অ্যারাউন্ড 0.7, যেখানে কিনা একটা জার্মেনিয়াম ডায়োডের জন্য ওই থ্রেশহোল্ড ভোল্টেজটা অ্যারাউন্ড 0.3 হয়ে থাকে। এগুলি আমরা সবাই জানি আর কি। আর রিভার্স বায়াসে যে ঘটনাটা ঘটে থাকে নরমালি, সেটা হচ্ছে রিভার্স বায়াসে ডায়োডের ভিতরে কোনো কারেন্ট ফ্লো করে না, এবং একটা সার্টেন পরিমাণ ভোল্টেজের চাইতে বেশি যদি ভোল্টেজ দিয়ে ফেলি, যেটা কিন্তু অনেক হাই ভোল্টেজ, সেই ধরনের এত হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে দেখা যায় ডায়োডটা ব্রেকডাউন হয়ে যায়, ব্রেকডাউন হয়ে ভেরি মানে হাই একটা কারেন্ট ফ্লো করে। হ্যাঁ, এটাকে ওই ব্রেকডাউন ইয়ে বলা হয় আর কি। এবং যেই ভোল্টেজে এটা ঘটে সেটাকে বলা হয় পিআইভি কিংবা পিআরভি, পিক রিভার্স ভোল্টেজ বলা হয়ে থাকে। এগুলি আমরা নরমালি জানি, জাস্ট একটু তারপর ওভারভিউটা ইয়ে দেখলাম আর কি। নেক্সট আসি যে প্র্যাকটিক্যালি যদি কাউকে একটা ডায়োড ধরিয়ে দেওয়া হয়, ধরায় দিয়ে যদি ল্যাবে বলে দেওয়া হয় যে আচ্ছা ডায়োডটা নিয়ে তো কাজ করব, আগে আমরা জেনে নেই ডায়োডটা কি মানে নষ্ট নাকি ডায়োডটা ভালো আছে, এটা যদি টেস্ট করতে বলা হয় ল্যাবরেটরিতে, সেটা আমরা কিভাবে টেস্ট করব এরকমটা? আচ্ছা, আমি একটু ইয়ে করি একটা জিনিস, সেটা হচ্ছে জাস্ট 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা উজ্জ্বল, আমি তোমাকে কো হোস্ট করে দিচ্ছি। হ্যাঁ উজ্জ্বল, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি তোমাকে কো হোস্ট করে দিছি। এটা দেওয়ার কারণটা হলো অনেকেই হয়তো বা আনওয়ান্টেড ভাবে তাদের ওই যে মাইক্রোফোনটা অন থাকে, তো সেই কেসে দেখা যায় নয়েজ আসে আর কি। তো এরকম হলে কাইন্ডলি তুমি একটু মিউট করে দিও আর কি। আমি ক্লাসের মধ্যে বারবার মিউট করতে গেলে দেখা যাবে যে সময়ের কাভার হবে না আর কি। ঠিক আছে? আর বাকি সবাই তো শুনতে পাচ্ছ নাকি? কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না স্যার, শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। ফাইন। তাহলে এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা একটা ডায়োড, একটা প্র্যাকটিক্যাল ডায়োড। একটা প্র্যাকটিক্যাল ডায়োড দেখতে কেমন হয় সেগুলো আমরা পরে দেখবো, অসুবিধা নেই। বাট এখানে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা ডায়োড যদি কাউকে ল্যাবরেটরিতে দিয়ে দেওয়া হয়, তার হাতে দিয়ে যদি বলা হয় তোমার ল্যাবরেটরিতে যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলি দিয়ে টেস্ট করে আমাকে বলো ডায়োডটা কি ভালো আছে নাকি ডায়োডটা নষ্ট, এইটা টেস্ট করব কিভাবে? তো এইটা একটা মাল্টিমিটার দিয়ে ইজিলি টেস্ট করা যায়। আমাদের যে ডিজিটাল মাল্টিমিটার গুলো ল্যাবে থাকে, সেই মাল্টিমিটার গুলোতে এই যে দেখো এখানে ডায়োড নামে একটা সিম্বল থাকে, ডায়োডের মতো করে ডায়োড আঁকানোই একটা সিম্বল থাকে আর কি। ঠিক আছে? যেমন এটা হচ্ছে ভোল্ট, এসি ভোল্টেজের জন্য, এটা ডিসি ভোল্টেজ, এটা মিলি ভোল্ট, এরকম ওহমস, এরকম বিভিন্ন সিম্বল আছে। সেরকম এটা একটা ডায়োড টেস্টিং এর জন্য এখানে একটা সিম্বল থাকে। ঠিক আছে? তো ওই সিম্বলটাতে যদি আমরা নবটাকে নিয়ে যাই, নবটাকে করসপন্ডিং ওই সেটিং এ নিয়ে যাই, তাহলে একটা ডায়োডটাকে আসলে টেস্ট করে বলা যায় যে ডায়োডটা ভালো আছে না খারাপ আছে। তো চলো দেখি যে ওই ডায়োড টেস্টিং এর বেসিক প্রিন্সিপালটা কি। বেসিক প্রিন্সিপালটা আসলে হচ্ছে দুইটা জিনিস। ঠিক আছে? প্রথমে আমরা হচ্ছে রিডিং নিব, এইটুকু হচ্ছে রিডিং নেয়া, আর তারপরে আমরা হচ্ছে এখানে অ্যানালাইসিস করে বলবো যে ডায়োডটা ভালো আছে না খারাপ আছে। চলো রিডিং নেওয়াটা কি করব আমরা সেটা আগে দেখি। তো রিডিং নেওয়ার কেসে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি ডায়োডটা কোনো সার্কিটে কানেক্টেড থাকে তাহলে সার্কিটের সব পাওয়ার অফ করতে হবে। বাট বটম লাইন আমরা আসলে এত কথা এগুলি বলতে যাব না, আমরা একটা ডায়োড আসলে খুলে নিব আর কি। ঠিক আছে? যদি আমরা একটা ডায়োড টেস্ট করতে চাই তাহলে ডায়োডটাকে আমরা সার্কিট থেকে খুলে নিয়ে, হ্যাঁ, এটা দুই টার্মিনালে হচ্ছে আমরা ওই মাল্টিমিটারের আমাদের যে দুই টার্মিনাল আছে, একটা রেড আর একটা ব্ল্যাক, ঠিক আছে, সেই দুইটা টার্মিনাল ধরবো আর কি। সেটা কিভাবে ধরবো দেখতেছি। তো প্রথম কথা হচ্ছে আমরা ডায়োডটা সার্কিটে রেখে মেজার করলে ওখানে ভুল রিডিং আসতে পারে, এই জন্য ডায়োডটা খুলে নিলাম আমরা, প্রথম কাজ গেল আর কি। 2 নম্বর কাজটা কি, আমাদের ওই মাল্টিমিটার যেটা আমরা নিচ্ছি সেই মাল্টিমিটারটাকে করসপন্ডিং সেটিং এ নিয়ে যেতে হবে, যে ডায়োডের যেই সেটিংটা আছে সেই টেস্ট মোডে নিয়ে যেতে হবে। এটা 2 নম্বর কাজ। হ্যাঁ, কারো কি কোনো কোশ্চেন আছে? কেউ কি কোশ্চেন করলা? স্যার ডায়োডের সেটিং বলতে কি বুঝতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, সেটিংটাই তো আমি গত ইয়াতে দেখালাম।
ডায়োডের সেটিং বলতে এই নবটাতে নিয়ে যেতে হবে। জি স্যার, বুঝতে পারছি। সেটাকে বলতেছি ডায়োড, মানে সেটিং বলতে মানে ওই নবে নিয়ে আসা, এটাকে বলা হচ্ছে আর কি করসপন্ডিং সেটিং এ নিয়ে যাওয়া। ঠিক আছে, তো মাল্টিমিটারের ওখানে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এরপরে আমরা কাজ করব কি, যে ডায়োডের আমরা হচ্ছে ডায়োডটাতে আমরা হচ্ছে একবার এক পাশে রেড আর এক পাশে ব্ল্যাক দিব। ঠিক আছে, দিয়ে সেটার রিডিংটা নিব আর কি, যে ওইটা আমার কি ধরনের রিডিং শো করতেছে আর কি। ঠিক আছে, এইটা হলো আমার একটা রিডিং। আর 2 নম্বরে আমি করব কি, সে আমি এখন কালার চেঞ্জ করে নিই, এই পাশে ব্ল্যাকটা লাগাবো, এই পাশে রেডটা লাগাবো, লাগিয়ে সেটার আর একটা রিডিং নিব। এই দুইটা রিডিং নিয়ে এবার আমি অ্যানালাইসিস করব। কথা কি বুঝতে পারছো? যে আমি ডায়োডটাকে নিয়ে প্রথমে আমার মাল্টিমিটারের এক পাশে রেড আর এক পাশে ব্ল্যাকটা মানে কর্নারটা লাগালাম, আরেকবার হচ্ছে ফ্লিপ করে নিয়ে, তাহলে আমি দুইবার দুইটা রিডিং পাবো। রিডিং গুলো কি পাবো? রিডিং গুলো আসলে পাবো একটা ভোল্টেজ ড্রপ। এবার আসলে রিডিং গুলো দিয়ে আমি কি বুঝবো? একটা ডায়োড নরমালি আসলে আমি যখন ডায়োড সেটিং এ নিচ্ছি এবং হচ্ছে আমি এখানে ইয়ে করতেছি আর কি, আমি যখন এখানে ওই কি বলে সে আমি এই পাশে হচ্ছে রেড প্রপটা লাগাইছি, এই পাশে হচ্ছে ব্ল্যাক প্রপটা লাগাইছি, তাহলে আসলে করে কি, এই দুইটা প্রব এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে। ঠিক আছে, এটার অ্যাক্রসে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবে এবং এটার পোলারিটি হয় এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ। তাহলে দেখো তো, যদি মানে রেড প্রপটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই, পজিটিভ টার্মিনাল ভোল্টেজের ইয়েতে কানেক্টেড থাকে, আর ব্ল্যাক প্রপটা হচ্ছে নেগেটিভ টার্মিনালে থাকে, তাহলে একটা ডায়োডের অ্যাক্রসে যদি আমি এই ধরনের পোলারিটিতে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে ডায়োডটা কি হবে? ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে না নাকি? হ্যাঁ, যদি ডায়োড ফরওয়ার্ড, হ্যাঁ যদি ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়, তাহলে ডায়োডের ভিতর দিয়ে তোমার একটা কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হইলে ডায়োডের অ্যাক্রসে একটা ড্রপ হবে, সেই ড্রপটাকে যদি আমরা বলি ভিডি, তো অ্যাকচুয়ালি আমি যখন এখানে রেড এবং ব্ল্যাক টার্মিনালটা ধরতেছি তখন আসলে ওই রিডিংটাই আমি পাচ্ছি। তার মানে যখন আমি এই পাশে রেড দিব ওই পাশে ব্ল্যাক দিব, তখন যেহেতু ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, ঠিক আছে, তার মানে ওই সময় আমি একটা সার্টেন ভোল্টেজ ড্রপ পাবো। আর যখন কিনা আমি এই টার্মিনালটা ঘুরাই দিব, এই পাশে দিয়ে দিব ব্ল্যাক, এই পাশে দিয়ে দিব রেড, তখন কিন্তু ডায়োডটা হয়ে যাবে রিভার্স বায়াস, তাই না? তখন এই বুঝতেছো তো নাকি? না বুঝলে কোশ্চেন করো কিন্তু। জি স্যার। হ্যাঁ জি স্যার, তাহলে বোঝা যাচ্ছে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা যদি রিভার্স বায়াস হয়ে যায়, তাহলে ওই কেসে কি হয়ে যাবে? রিভার্স বায়াস হইলে তো ডায়োডটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। তো ওপেন সার্কিট হইলে নরমালি ওই ডায়োড সেটিং এ যেটা করে, সেটা কোনো রিডিং দেয় না, সেটা ওইটার ভিতরে ওএল লেখা দেখায়। ওএল মানে আসলে ওভারলোড। ঠিক আছে, তখন আমার মিটারটা ওভারলোড শো করবে। তার মানে আমি তখনই একটা ডায়োডকে বলবো ভালো, যদি ডায়োডটাকে আমি এই মানে তার অ্যানোড টার্মিনালে রেড এবং ক্যাথোড টার্মিনালে যদি আমি হচ্ছে কি বলে ক্যাথোড টার্মিনালে যদি ব্ল্যাক দেই, সেই অবস্থায় যদি আমি একটা রিডিং পাই, সার্টেন একটা ভোল্টেজ রিডিং 0.8 থেকে 0.5 থেকে 0.8 ইউজুয়ালি এটা হয়ে থাকে একটা সিলিকন ডায়োডের জন্য, ওই ধরনের একটা রিডিং পাবো। এবং আমি ওই পোলারিটিটা রিভার্স করে দিলে যদি আমি দেখি যে আমি সেখানে ওভারলোড দেখতেছি, একমাত্র সেই কেসে আমি বলবো ডায়োডটা ভালো। কথাটা কি বোঝা গেছে? তাহলে একটা ডায়োড নষ্ট কখন? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা যদি বোঝা যায় তাহলে একটা ডায়োড নষ্ট কথাটা ও আরেকবার বলতে হবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে জি স্যার। আচ্ছা আরেকবার বলতেছি, অসুবিধা নেই। তোমরা একটা নরমাল ডায়োডে যদি আমি বলি এই পাশে পজিটিভ ভোল্টেজ দিব এই পাশে নেগেটিভ ভোল্টেজ দিব, তাহলে তুমি কি বলবে? এখানে একটা আমি ডায়োডে ভোল্টেজ ড্রপ পাবো না, কিংবা মানে একটা ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে, সেটার জন্য একটা রিডিং পাবো, তাই না, ফরওয়ার্ড বায়াসের কেসে? আর আমি যদি জি এখন স্যার। পোলারিটিটা চেঞ্জ করে দেই, এই পাশে দেই নেগেটিভ এই পাশে দেই পজিটিভ, তাহলে ডায়োডটা কি কন্ডাক্ট করবে? ডায়োডটা রিভার্স বায়াস না? রিভার্স বায়াস মানে কি? এটা ওপেন সার্কিট না? ওপেন সার্কিট হইলে ওই ওই ডায়োড সেটিং এ মানে ডায়োড ওই যে মাল্টিমিটারের ওই সেটিং এ গেলে যদি ডায়োডটা ওপেন সার্কিট হয়, তখন সে ওভারলোড সিগন্যাল দেয়। আর যদি ডায়োডটা সরি না তোমাকে ওই অবস্থায় ওপেন অবস্থায় সাপ্লাই ভোল্টেজটা এটা ডায়োডের আড়াআড়িতে দেখা যাবে না, কিন্তু হ্যাঁ সেটা তো হচ্ছে যদি তুমি ভোল্টেজ মেজারমেন্ট করো। হ্যাঁ, কিন্তু তুমি যখন ডায়োড সেটিং এ যাচ্ছ, ঠিক আছে, তখন মিটারটা কিন্তু ওইভাবে করে কাজ করতেছে না, সে কাজ করতেছে যদি ডায়োডটা ওপেন সার্কিট হয় তখন সে ওভারলোড দেখাবে। আচ্ছা, তাহলে স্যার আমরা মিটার দ্বারা কি মেজারমেন্ট করতেছি? মেজারমেন্ট করতেছি হচ্ছে মানে ডায়োডটা কন্ডাক্ট করতেছে কি করতেছে না, এটা মেজার করতেছি। যদি ডায়োডটা কন্ডাক্ট করে তাহলে সে একটা সার্টেন ভোল্টেজ দিবে, আর যদি ডায়োড কন্ডাক্ট না করে তখন সে ওভারলোড দেখাবে।
মানে এটা স্যার ভোল্টেজ মেজারমেন্ট করতেছেন না অন্য কিছু মেজারমেন্ট করতেছেন? মানে বেসিক্যালি তুমি বলতে পারো স্যার কাইন্ড অফ একটা মানে প্রশ্ন ছিল। হ্যাঁ আচ্ছা ওর কোশ্চেনটা আগে দিয়ে আনসার দিয়ে নেই, তারপর তোমার কোশ্চেনটা নেই। সেটা হচ্ছে বেসিক্যালি ডায়োডের ভিতরে স্যার, কারেন্ট ফ্লো মানে অন্য করতেছে কি করতেছে না, সেটা হচ্ছে আমরা দেখতে যাচ্ছি বেসিক্যালি। যদি কারেন্ট ফ্লো করে তাহলে সেই কেসে কারেন্ট ফ্লোর জন্য ডায়োডের অ্যাক্রসে ড্রপ কত সেটা সে শো করবে। আর যদি কারেন্ট ফ্লো না করে তার মানে সে জি স্যার। ওপেন সার্কিট, এবং সেই কেসে সে এটাকে ওভারলোড হিসেবে ডিফাইন করে দিবে। আচ্ছা এরপরে নেক্সট কে জানি কোশ্চেন নরমালি স্যার করতেছিল? ভোল্টেজ স্যার বলছি, মনে করেন ব্যাটারি ভোল্টেজ 2 কিন্তু ডায়োডের যদি অভ্যন্তরীণ ভোল্টেজ 0.7 হয়, হুম তাহলে ডায়োডের আড়াআড়ি ভোল্টেজ কত দেখাবে? মানে এখানে তুমি ইয়ে কোশ্চেন করছো আর ব্যাটারি কি। এটা এটা ডিপেন্ড করতেছে আর কি। সেটা হচ্ছে যে তুমি মানে নরমালি ডায়োডে মানে আমরা জানি কি একটা ইলেকট্রনিক সার্কিটে এরকম কানেকশন তো কখনো দেয়া হয় না যে একটা ডায়োড দিব আর এখানে হচ্ছে আমি একটা ব্যাটারি লাগাই দিব। নরমালি এর সাথে একটা রেজিস্টর থাকে, তাই না? ডায়োডকে কখনোই কিন্তু মানে এগুলি ইউজুয়াল প্র্যাকটিস না আর কি। এটা একটা সবসময় একটা সেফটি রেজিস্টর রাখতেই হবে ডায়োডের সাথে, ঠিক আছে? জি স্যার। ইউজুয়ালি এই প্রোব গুলো যেগুলি থাকে তুমি যখন ডায়োড সেটিং এ দিবা তাদের ইন্টারনালি এই ধরনের সার্কিট বিল্ড আপ করা আছে। সো ডায়োডের অ্যাক্রসে শুধুমাত্র ডায়োড ফরওয়ার্ড বায়াস হইলে, একটা ডায়োড ফরওয়ার্ড বায়াস হইলে কি তার অ্যাক্রসে হচ্ছে ভি থ্রেশহোল্ড পরিমাণ ভোল্টেজই থাকা উচিত, এবং ভি থ্রেশহোল্ডটা জি যদি এটা স্যার। সিলিকন ডায়োড হয় তাহলে হবে 0.7। ওয়েল 0.7 আমরা থিওরিটিক্যালি বলতেছি, বাট প্র্যাকটিক্যালি কিন্তু 0.7 হয় না, প্র্যাকটিক্যালি কিন্তু কম বেশি করে। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট থিওরিটিক্যালি আমরা যদি ধরি তাহলে আমরা বলবো 0.7। আর এটা যদি জার্মেনিয়াম ডায়োড হয় তাহলে আমি থিওরিটিক্যালি বলবো হচ্ছে 0.3। 0.3 to 0.5 এরকম কাছাকাছি না? হ্যাঁ সেটা প্র্যাকটিক্যালি বিভিন্ন ইয়েতে ভ্যারি করে আর কি। সে এখানেও যেমন এক রেঞ্জ বলে দেয়া আছে যে একটা সিলিকন ডায়োড যদিও আমরা 0.7 বলি বাট প্র্যাকটিক্যালি 0.5 থেকে 0.8 এরকম দেখা যায় আর কি। জি স্যার, প্র্যাকটিক্যালি একটু এরর থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর জার্মেনিয়ামে যদিও আমরা 0.3 বলি বাট এটা 0.2 থেকে 0.3 অ্যারাউন্ড ইভেন এর চেয়ে একটু বেশি হয়ে থাকে আর কি। এগুলি এমন না হার্ড এন্ড ফাস্ট যে এইটাই হইতে হবে। জি স্যার। প্র্যাকটিক্যাল ডিভাইস অনেক অ্যাবনরমাল ইয়ে করে, এগুলি তোমরা জানো আর কি। যান্ত্রিক ত্রুটি। ডিভাইস ম্যানুফ্যাকচারিং ত্রুটি অনেক বিষয় থাকে আর কি। এনিওয়ে তাহলে আশা করি এই পর্যন্ত বোঝা গেছে আর কি। তাহলে আমরা একটা ডায়োড ভালো কখন বলবো? স্যার এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি হ্যাঁ, ডায়োড টেস্টিং এর ক্ষেত্রে বলছেন একটা এক্সট্রা রেজিস্ট্যান্স লাগা লাগবে, কিন্তু স্যার Usually ডায়োড গুলো থাকে, তো আমরা হ্যাঁ। 220 ভোল্টে কাজ করতে পারে, কিন্তু কেন কেন রেজিস্ট্যান্স লাগা লাগতেছে স্যার? বুঝি না তুমি কি বললা ডায়োড? তোমার কথাটা বুঝতে পারি না, কোশ্চেনটা বুঝতে পারি না, সরি। স্যার আপনি বলছেন ডায়োডের সাথে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা, কিন্তু ডায়োড গুলো তো নরমাল গুলো ডায়োড এগুলো 220 ভোল্ট করতে পারে, কিন্তু কখন আচ্ছা রেজিস্ট্যান্স লাগা লাগবে ঠিক আছে, অথবা লাগানো তুমি লাগবে একটু না, বিষয়টা অ্যাডভান্স আপনি একটু কোশ্চেন, clear করলে হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ, হতো। অ্যাডভান্স কোশ্চেন করে ফেলছো তো, চলো একবারে তোমার কোশ্চেনের আনসার দিয়ে দিই। এগুলিতে আমরা পরে ব্যাক করবো আর কি। আবার এখানে চলে আসি ডাইরেক্ট। তুমি যে কোশ্চেন করছো সেটার আনসার দেওয়ার জন্য আমার এখানে আসতে হবে আর কি। সেটা দেখো, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ডায়োড, ফর এক্সাম্পল 1N4007, এই ডায়োডটা নিয়ে আমরা ল্যাবে কাজ করি আর কি। সেটা দেখো এখানে এইগুলি হচ্ছে তার রেটিং দিয়ে দেওয়া আছে, বুঝতে পারছো? সেই রেটিং এর মধ্যে দেখো তো এটার এভারেজ ফরওয়ার্ড কারেন্ট কত দেয়া। দিস স্যার 1 amp। হ্যাঁ, তো এখন তুমি যদি এটার অ্যাক্রসে 220 ভোল্ট লাগায় দাও, এই ডায়োড কি বাঁচবে? তাহলে এটার ভিতরে কারেন্ট কত হবে? তুমি কারেন্ট ক্যালকুলেট করো তো। কত সেটা দেখবে। হ্যাঁ স্যার মারা যাবে স্যার। তোমার ডায়োড পুড়ে যাবে, এটা ফ্রাই হয়ে যাবে। সো তুমি যখন একটা ডিভাইস নিয়ে অপারেট করবা তাকে তো তার মানে যেই অপারেটিং রেঞ্জ আছে তার ভিতরে অপারেট করতে হবে। তুমি উল্টাপাল্টা ভোল্টেজ ইয়েটিয়ে দিয়ে দিলে যেটা হবে, ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। কারণ তাকে বানানো হয়েছে এমন ভাবে সে যেন 1 অ্যাম্প থেকে 30 অ্যাম্প সর্বোচ্চ এতটুকু নিতে পারে। এখন তুমি যদি এখানে 220 ভোল্ট অ্যাপ্লাই করে দাও এবং ওই কারেন্টটা লিমিট করার জন্য এখানে কারেন্ট লিমিটিং কোনো রেজিস্টর না লাগাও, তাহলে এর ভিতর দিয়ে হাই কারেন্ট ফ্লো হবে। তার রেটেড কারেন্ট যা আছে তার চেয়ে বেশি কারেন্ট তুমি ফ্লো করাই দিবা, দিলে ডিভাইসটা সিম্পলি নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে কারণ সিরিজে রেজিস্টর দিতে হবে, বুঝতে পারছো? এই কে জানে কোশ্চেন করলা, আমি তো জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আমরা কারেন্ট লিমিট করতেছি কি কারণে? যে একটা ডিভাইস, প্রত্যেকটা ডিভাইসেরই একটা অপারেটিং রেঞ্জ আছে, তাই না? সেই রেঞ্জের ভিতরে নিয়ে আমার কাজ করাইতে হবে। হ্যাঁ, এটাকে অবশ্যই 220 ভোল্টে কাজ করতে পারবে। তুমি এখানে যদি করসপন্ডিং একটা রেজিস্টর লাগায় দাও, তুমি 1 কিলো 10 কিলো এরকম একটা রেজিস্টর লাগায় দাও, তাহলে কি তার তো ভোল্টেজ নিয়ে সমস্যা না, তার ম্যাক্সিমাম ভোল্টেজ কত পর্যন্ত কাজ করতে পারে? সে 1000 ভোল্টও কাজ করতে পারে, অসুবিধা নাই।
এটা যদিও ডিসি বাট মানে 220 ভোল্টে সে কাজ করতে পারবে। সো এইটা ভোল্টেজ নিয়ে অসুবিধা না, অসুবিধাটা হচ্ছে কারেন্টটা নিয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আবার জি ব্যাক স্যার, করি। বুঝতে পারছি, বিষয়টা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা আবার ব্যাক করি, কোথায় ছিলাম? এখানে ছিলাম। হ্যাঁ, তাহলে আমরা ভালো কথা আর কি। এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর কি, যে ধরো তোমার এখানে পজিটিভ লেট মানে এখানে হচ্ছে রেডটা দেওয়া হয়েছে, এই পাশে হচ্ছে ব্ল্যাকটা দেওয়া হয়েছে, তাহলে কারেন্ট ফ্লো হবে। আর যদি রিভার্স বায়াস হয়ে যায় তখন সেখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। হ্যাঁ, একটার কেসে রেজিস্ট্যান্স পাবো, সেটার কেসে আমরা ওই একটা ভোল্টেজ ড্রপ দেখবো। আর অন্যটার কেসে যখন রিভার্স বায়াস হয়ে যাবে তখন কোনো কারেন্ট ফ্লো করবে না, মিটার শো করবে ওভারলোড। তার মানে একটা ডায়োডকে আমরা তখনই ভালো বলবো যদি আমরা অ্যানোড টার্মিনালে এই রেড ইয়েটা লাগাই, প্রপটা লাগাই, এবং ক্যাথোড টার্মিনালে সরি ব্ল্যাক প্রপটা লাগাই এবং সেখানে একটা রিডিং পাই, ভোল্টেজ রিডিং। ঠিক আছে, এবং এই অবস্থায় যদি ওভারলোড পাই, একমাত্র সেই কেসে এই ডায়োডটা ভালো। এখন আরো কি কন্ডিশন হইতে পারে? এরকমও কন্ডিশন হইতে পারে, সেটা হচ্ছে এখানেও সে একটা ভোল্টেজ দেখাচ্ছে, সে আমি এই অবস্থাতে মাপলাম, সেখানেও 0.5 ভোল্টেজ পাইলাম, এখানে মাপলাম, এখানেও 0.5 না, সে 0.4 পাইলাম। তাহলে কি ডায়োডটা ভালো? তাহলে কিন্তু ডায়োডটা ভালো না। তার মানে কি বোঝাচ্ছে? ডায়োডটা আসলে শর্ট সার্কিট হয়ে গেছে। ডায়োডের ভিতরে ইন্টারনালি সে কোনো একটা গন্ডগোল হয়ে শর্ট হয়ে গেছে, কারণ সে এই রিভার্স বায়াসে তো তার আসলে কন্ডাক্ট করার কথা না। তার মানে সে রিভার্স বায়াসেও কন্ডাক্ট করতেছে, ফরওয়ার্ড বায়াসেও কন্ডাক্ট করতেছে। তার মানে ওই ডায়োডটার সমস্যা আছে। ইউজুয়ালি ওটা শর্ট সার্কিট ব্যারিয়ার প্রবলেম। ভোল্টেজ নষ্ট হবে। হ্যাঁ, ব্যারিয়ার ভোল্টেজ নষ্ট হয়ে গেছে আর কি। তার মানে সে রিভার্স বায়াসে তার যে ফাংশন করার দরকার করতেছে না, তার মানে ওই ডায়োডটা নষ্ট। আচ্ছা, আরেকটা কি ইন্টারনাল রেজিস্টারের জন্য সেটা ডক্টর। ওই যে দেখ A1 V1 এই দুইটা হচ্ছে আরেকটা হচ্ছে এই এই তোমরা পরে হয়তো ডিসকাস করতে পারো, আর যদি কারো কোশ্চেন থাকে আমাকে কিন্তু কোশ্চেন করতে পারো, ঠিক আছে? আমিও আনসার দিব আর কি, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা কি হইতে পারে কেস, সেটা হচ্ছে আমি এই ফরওয়ার্ড বায়াসেও সে ওভারলোড দেখাচ্ছে, রিভার্স বায়াসেও সে ওভারলোড দেখাচ্ছে। তখনও আমার বলতে হবে কি ডায়োডটা নষ্ট। তখন বলতে হবে যে ডায়োডটা আসলে দুই দিকে ওপেন সার্কিটের মতো কাজ করতেছে। এই কথা বুঝতে পারছো? তার মানে তোমার যদি একটা ডায়োড আর একটা মাল্টিমিটার ধরাই দিয়ে বলা হয় ডায়োডটা ভালো না খারাপ, এটা মেজার করে দেওয়া যাবে না? জি স্যার, যাবে স্যার। পারবো। হ্যাঁ, আর হ্যাঁ, ওই যে তোমরা নিজেরা ডিসকাস করতেছো, এটা খুবই ভালো। নিজেরা ডিসকাস করলে অনেক জিনিস ক্লিয়ার হয়। বাট আমাকেও জিজ্ঞাসা করতে পারো আর কি, আমারও লুপে রাখতে পারো আর কি, যদি মনে করো। অবশ্যই স্যার, অবশ্যই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে এরপরে আসি আর কি, যে আমরা ডায়োডের একটা ডায়োডের নরমালি পার্ট নাম্বার গুলো কিভাবে লিখে দেওয়া হয়। ফর এক্সাম্পল এই যে তোমরা এই অ্যাডভান্স গিয়ে দেখেই ফেলছো আর কি, আমরা যে ডায়োডটা নিয়ে কাজ করতে যাচ্ছিলাম ওটা যেমন লিখা 1N4007। এগুলি কি এত কিছু লেখা কেন স্যার? ডায়োড, ডায়োড 1, ডায়োড 2 এরকম সুন্দর লেখা থাকবে, এরকম না দিয়ে লেখা থাকে কেন? ওগুলির কারণ কি? তো সেটা একটু দেখি আমরা আর কি। ইউজুয়ালি একটা সেমিকন্ডাক্টরের, হ্যাঁ, এই প্রথম এই যে যেমন ধরো এখানে একটা নাম্বারিং এর একটা ফরম্যাট দিয়ে দেওয়া আছে, যে হচ্ছে তোমার এক্স এন ওয়াই 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 এরকম লিখে দেওয়া আছে। তো এই যে এক্স, এটা একটা নাম্বার থাকে নরমালি, এক্সটা হচ্ছে একটা নাম্বার, আর তারপরের এন, এগুলি কোনটা কি ইন্ডিকেট করে সেটা বলা হচ্ছে। প্রথম যে এক্সটা সেটা হচ্ছে তোমার হচ্ছে ওই সেমিকন্ডাক্টরটাতে কতগুলো জাংশন আছে সেটা ডিফাইন করে। একটা ডায়োডের জাংশন কয়টা? শুধু একটা না? ওই জন্যই এটা 1N লেখা থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা জাংশন আছে। একটা ট্রানজিস্টরে দেখবা নরমালি ওটা 2N দিয়ে শুরু হয়, কারণ ট্রানজিস্টরে দুইটা জাংশন থাকে। ঠিক আছে, ট্রায়োড এরকম আরো যেগুলি ইয়ে আছে সেগুলিতে আবার 3 দিয়ে শুরু হয়, যেটাতে 3টা জাংশন আছে। ঠিক আছে, তো এগুলি কিন্তু জানা ভালো আর কি, এগুলি কিন্তু তোমাদের মানে ফিউচার ইয়েতেও কাজে লাগবে আর কি। তো তার মানে আমরা একটা পার্ট নাম্বারের প্রথম যে ইয়েটা থাকবে সেটা দিয়ে আমি বুঝবো হচ্ছে 1টা মানে হচ্ছে জাংশন, আর যদি N থাকে তার মানে বুঝতে হবে এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। যেহেতু ডায়োড একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, ওই জন্য 1N থাকে আর কি। আর তারপরে 3টা সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার পার্ট নাম্বার, মানে একটা ইন্ডাস্ট্রি বানাইলে তারও তো একটা নাম্বার দিয়ে বুঝাইতে হবে এটা কি জিনিস আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে তার পার্ট নাম্বার। এরপরে দেখছো না অনেক ইলেকট্রনিক ডিভাইস এরকম 1N4007, তারপরে একটা এ থাকে, খেয়াল করছো কেউ? তারপরে এই যে যেমন ধরো এখানে এই যে 1N345, তারপর একটা এ দেওয়া। এই এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা আসলে হচ্ছে তোমার অনেক কেসে এ মানে আসলে ইমপ্রুভ ভার্সন বোঝানো হয় আর কি।
ঠিক আছে, অনেক ডিভাইস দেখা যায় মডিফাই করা হয়, ইমপ্রুভ করা হয়, এই পরের লেটারটা আসলে এই যে এই জিনিসগুলো ইউজ করা হয়, এই জিনিসগুলো ইন্ডিকেট করার জন্য ইউজ করা হয়, যে কোনো ম্যাচিং ডিভাইস নাকি রিভার্স পোলারিটি নাকি মডিফিকেশন, এগুলি এক একটার জন্য এক এক সিম্বল ইউজ করা হয় আর কি। তো এগুলি এখানে এরপরে সুন্দর করে লেখা আছে আর কি, যে তোমার কোনটা কি ইন্ডিকেট করে। প্রথমটা হচ্ছে তোমার টার্মিনাল, তারপরে এন মানে হচ্ছে সেমিকন্ডাক্টর, তারপরে 3 ডিজিট হচ্ছে তোমার ওই ম্যানুফ্যাকচারের নাম্বার। হ্যাঁ, এরপরে কোনো ইমপ্রুভমেন্ট আছে কিনা সেই ধরনের কিছু বোঝানো হয় আর কি। এগুলি আশা করি পড়লেই বুঝতে পারবো আর কি। তাহলে ওটা কি কোম্পানির কোড স্যার? 4007 4007টা কোম্পানি কোড। হ্যাঁ, 4007টা ওইটা যে কোম্পানি বানাইছে তাদের কোড। আচ্ছা, এইবার আমরা আসি আমাদের এক্সপেরিমেন্টালে, আমাদের যদি কাজ করতে চাই তাহলে কি কি করতে হবে আর কি। তো চলো দেখা যাক। এই যে এক্স্যাক্টলি প্রথমে আমাদের ডায়োড লাগবে, এটাই আমরা তখন দেখলাম আর কি, এই স্লাইডটা দেখেই ফেলছো আর কি। এখানে বেসিক্যালি দেখানো হয়েছে যে এটা কিন্তু একটা এটা কিন্তু কোনো ইয়ে না আর কি, প্র্যাকটিক্যাল একটা ডায়োড 1N4007 ডায়োডটা দেখতে কিন্তু সত্যি সত্যি এরকম। এটা সত্যি সত্যি একটা ডায়োডের ছবি তোলা, এটা কিন্তু মানে আঁকানো টাকানো না আর কি, এগুলি যেমন আঁকানো, তাই না, এটা একটা সিম্বল। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আসলেই ছবি একটা ডায়োডের। তো 1N4007 যদি তোমাকে একটা ডায়োড ধরা দেওয়া হয় ল্যাবে, এত বড় না, এত সুন্দর না, এটা অনেক ছোট হয় আর কি, কিন্তু ওটা ছবিটা দেখতে এরকম হবে, প্র্যাকটিক্যালি যদি হাতে নাও দেখতে এরকম হবে। তা ভালো কথা, একটা ডায়োড নিলে তো তাহলে আমার বলতে হবে কোন পাশে পি সাইড, কোন পাশে এন সাইড, অথবা কোন পাশে অ্যানোড, কোন পাশে ক্যাথোড, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার নিয়মটা হচ্ছে এই যে দেখো, এখানে একটা গ্রে কালারের ইয়ে আছে, কোটিং আছে, আর পুরাটা হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, এই ব্ল্যাক সাইডটা হচ্ছে অ্যানোড, ব্ল্যাক সাইডে যে লিডটা থাকে এটা হচ্ছে অ্যানোড লিড। হ্যাঁ, আর এই তোমার এই গ্রে সাইডের দিকে যে লিডটা থাকে সেটাকে বলা হচ্ছে ক্যাথোড লিড। বুঝছো? তার মানে তোমার যদি এই ডায়োডটা ধরে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় যে কোন পাশে অ্যানোড কোন পাশে ক্যাথোড, তাহলে কিভাবে বুঝবা? এই পাশে গ্রে সাইড, সো এটা হচ্ছে ক্যাথোড, এই লিডটা হচ্ছে ক্যাথোড, আর এই পাশে হচ্ছে ব্ল্যাক সাইড, এই সাইডটা হচ্ছে অ্যানোড। অনেকে অ্যানোড, হ্যাঁ অনেকে অ্যানোড ক্যাথোড প্যাচ লাগায়, অনেকে বলে স্যার অ্যানোড ক্যাথোড বুঝতে অসুবিধা হয়, তাহলে এই পাশে আসলে পি সাইডটা আছে, এই পাশে এন সাইডটা আছে। যে যেভাবে বুঝতে তোমাদের সুবিধা হয়, যেভাবে তোমরা মনে করো যে ইন্টারপ্রিট করতে তোমাদের সুবিধা হবে, সেইভাবে করে মনে রাখবা আর কি। ল্যাব টেস্টে কোশ্চেনগুলো ভালো হতো। একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, 4007 যেটা বললেন কোম্পানির নাম্বার বা আইডেন্টিফিকেশন নাম্বার, এটা কি টাইপের হতে পারে? আরে এটা তো যে কোম্পানি বানাবে নরমালি তারা দিয়ে রাখে। হ্যাঁ, তবে ইন্টারন্যাশনালি তারা মোটামুটি সিমিলার টাইপের কোড ইউজ করে। যেমন এখানে দেখলা 4007, এই কোম্পানির মনে হয়েছে 4007 দিছে। আবার এই যে এখানে একটা যেমন ডায়োড দেখতেছো তোমরা, তার পছন্দ হয়েছে, সে লিখছে 1N345 তার মনে হয়েছে 345 দিছে, এরকম আর কি। এটা এরকম কোনো বাধা ধরা নেই, এরকমই হইতে হবে আর কি। স্যার ওগুলো কি মডেল নাম্বার স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, পার্টের মডেল নাম্বার আর কি। আচ্ছা, আর এই ডান পাশে এখানে যেটা আমরা দেখতেছি এই পাশের সাইডে, সেটা হচ্ছে যে এই ডায়োডের রেটিং। যখনই আমরা কোনো সেমিকন্ডাক্টর ডিভাইস নিয়ে কাজ করব, অবশ্যই তার রেটিংটা জানতে হবে। রেটিংটা জেনে তাকে ওই রেটিং এর ভিতরেই অপারেট করতে হবে। তার রেটিং যেটা আছে তার চাইতে বেশি যদি আমরা ভোল্টেজ কিংবা কারেন্ট তার ভিতর দিয়ে ফ্লো করাই, তাহলে যে সমস্যা হয়ে যাবে, জিনিসটা হয়তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেও ড্যামেজ হবে, এমনও হইতে পারে সে একা ড্যামেজ হবে না, সাথে দুই একটা অন্য ডিভাইস নিয়েও ড্যামেজ হয়ে যেতে পারে। সো এটা একটু খেয়াল রাখতে হবে যে আমি যখন একটা মানে ডিভাইস নিয়ে কাজ করবো, এটা শুধু ডায়োডের জন্য না, একটা ট্রানজিস্টর দিলেও দেখতে হবে তার রেটিং কি কি আছে, তার অপারেটিং রেঞ্জের ভিতরেই তাকে অপারেট করতে হবে। ওকে ফাইন। এটাও ডায়োড দেখে কি বোঝা যাবে না স্যার এটা সিলিকন ডায়োড না জার্মানিয়াম ডায়োড? ও আচ্ছা, এইটা আমার জানা নাই। এটা একটা ভালো কোশ্চেন করছো, এটা আমার নিজেরও কখনো মাথায় আসে নাই যে ডায়োড দেখে কি বোঝা যায় নাকি এটা সিলিকন কি জার্মানিয়াম। এটা আমার জানা নাই, আমি জেনে নিয়ে পরবর্তীতে জানতে পারলে তোমাদের জানাবো আর কি। বাট সো ফার তাদের ডেটা শিটে লিখে দেয়া থাকে এটা সিলিকন ডায়োড নাকি জার্মানিয়াম ডায়োড, এটা লিখা থাকে, কিন্তু ডায়োড দেখে বোঝা যায় কিনা এটা আমার নিজেরও জানা নাই, সরি। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ব্রেডবোর্ড। ব্রেডবোর্ড তো মোটামুটি সবাই চিনো, তাই না? ব্রেডবোর্ডে কাজ করছো নাকি কাজ করা হয় নাই? জি স্যার, কাজ করা হয়েছে। সবাই কাজ করছো নাকি দু একজন বাদ আছে? তোমার আনসার বুঝতে পারি নাই আমি, সরি।
স্যার এর আগে সেমিস্টারে করা হয়েছে স্যার ব্রেডবোর্ডের কাজ। সবাই করছে স্যার মোটামুটি। করছে? আচ্ছা, তাহলে ব্রেডবোর্ড নিয়ে আমি অনেক কিছু রাখছিলাম, তাইলে ওগুলি স্কিপ করবো আর কি। তাইলে ঠিক আছে, স্কিপ করিয়েন না স্যার। আচ্ছা, তোমরা করে যান স্যার। কাজ তো করে আসছো, তাহলে আবার প্লিজ স্যার বলেন স্যার। স্যার তবু একটু বলেন স্যার, নতুন কিছু শিখতে পারি স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি তাহলে একটু ফাস্ট বলে যাই আর কি, এত ডিটেল বলবো না। তোমাদের স্পেসিফিক কোশ্চেন থাকলে তখন বললো আর কি যে স্যার এটা কি। তাহলে ব্রেডবোর্ড হচ্ছে আসলে একটা প্রোটোটাইপিং ইলেকট্রিক্যাল বোর্ড আর কি। হ্যাঁ, প্রোটোটাইপিং বলা হয় কোনটাকে, যেখানে আমি হচ্ছে অ্যাকচুয়াল কাজ করি না, আমি হচ্ছে ফর এক্সাম্পল আমার কনসেপ্ট একটা দাঁড়াইছে যে আমি একটা সার্কিট এইভাবে ডিজাইন করতে পারি, তাহলে আসলেই প্র্যাকটিক্যালি ওই সার্কিটটা ওইভাবে ডিজাইন করলে কাজ করবে কি করবে না, সেগুলি টেস্টিং করার যেই বোর্ডগুলো সেগুলিকে বলা হয় প্রোটোটাইপিং বোর্ড। এবং ব্রেডবোর্ড আসলে ওই ধরনেরই একটা বোর্ড, যে একটা ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইন করে সে ডিজাইন এবং থিওরি অনুযায়ী কাজ করে কিনা এটা ভেরিফাই করার জন্য ব্রেডবোর্ড ইউজ করা হয়। বাট কমার্শিয়াল বোর্ড যেগুলি, কমার্শিয়াল বোর্ড তো ব্রেডবোর্ড ইউজ করা হয় না, হয় হচ্ছে পিসিবি ইউজ করা হয় অথবা ব্যারো বোর্ড আছে, অনেক বোর্ডই আছে আর কি, কপার বোর্ড। হ্যাঁ, বাট এই ব্রেডবোর্ডটা হচ্ছে জাস্ট কনসেপচুয়াল ইয়ের জন্য আর কি, যে আমি যেই কনসেপ্টটা ইয়ে করতেছি সেটা কাজ করে কিনা। একটা ব্রেডবোর্ডে নরমালি সবাই জানো দেখতে হচ্ছে এরকম। এখন এখানে আমি যেটা বুঝাইছি সেটা হচ্ছে যে এইটার নাম এত কিছু থাকতে পারে, ব্রেডবোর্ড হইলো কেন? হ্যাঁ, রুটির বোর্ড মানে ব্রেডবোর্ড, এটার নাম হইলো কি জন্য? এটা কি কেউ জানো? না স্যার। এটার রুটির প্রজেক্ট, মতো ছোট ছোট ফুটা থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি স্যার রুটির মতো ছোট ছোট ফুটা থাকে, ওই জন্য মনে হয় স্যার। হ্যাঁ, রুটির মধ্যে এরকম ফুটা থাকে এত সুন্দর স্যার করে? এটা তো ওই পাউরুটির মতনই দেখায় স্যার। এটা ভালো বলছো, আরো দু একজন বলো যে পাউরুটি না খাইলে স্যার ওই বোর্ডে কাজ করলে মেলে না, এই জন্য ব্রেডবোর্ড বলা হয় নাকি? এরকম কিছুই রুটি না। বানানোর ব্যাটের মতো দেখতে স্যার। না, আসলে ওইরকম না। স্যার রুটির মতো নরম স্যার, কোনো কিছু দিয়ে ঢুকাইতে ছেলে ঢুকান যাবে। ওইরকম না আর কি বিষয়টা। তো বিষয়টা আসলে হয়েছে কি, যে ব্রেডবোর্ডটার নামটা আসছে হচ্ছে এটা, যে একদম শুরুর দিকে যখন এই বোর্ডগুলো যখন ছিল না, যখন এটা আবিষ্কার হয় নাই কিংবা এই ধরনের কমার্শিয়ালি প্লাস্টিক বোর্ড আসে নাই, তখন লোকজন এই কনসেপচুয়াল সার্কিট গুলো টেস্ট করতো যেখানে, সেটা হচ্ছে ওই রুটি বেলার বোর্ডে। ওই যে রুটি বেলা কিংবা রুটি কাটার জন্য যে বোর্ড থাকে না, এটা কিন্তু একটা রুটি কাটার বোর্ড। ঠিক আছে, তোমরা বাইরের দেশগুলোতে জি স্যার, ব্রেডবোর্ড বলা হয়, পাওয়া যায়, এটা প্লাস্টিকের একটা আলাদা। প্লাস্টিক না, এটা এটা কাঠের, এটা কিন্তু কাঠের। আগে যে ব্রেডবোর্ড শুরু করা হয়েছিল সেগুলি কাঠের ছিল। তা অনেক আগে যেটা করা হতো, তারা এই কাঠের বোর্ডের মধ্যে এই যে দেখো এরকম স্ক্রু গেড়ে গেড়ে সেগুলিতে এই যে ইলেকট্রিক্যালি কানেক্ট করে করে তারা হচ্ছে কনসেপচুয়ালি দেখতো যে ধরো এখানে একটা ব্যাটারি লাগাই দিছে, দিয়ে দেখতেছে যে এলইডি জ্বলে কিনা, কিংবা মানে তারা যেই কাজটা করতেছে সেই কাজগুলো করে কিনা। ঠিক আছে, কারণ কাঠের এটাতে যেটা সুবিধা হইতো কি, তাহলে এই তোমার হচ্ছে শুধুমাত্র এই ইয়ের সাথে, আয়রনের সাথে যেটা কানেক্টেড সেগুলি হচ্ছে, যেহেতু এই ব্রেডবোর্ডটা উড হচ্ছে তোমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, হ্যাঁ, সুতরাং এখানে শর্ট হওয়ার ভয় ছিল না। বুঝা গেছে? এই তোমরা নিজেরা একটু কথা কম বলো রে ভাই। আর আমাদের এইভাবে প্র্যাকটিক্যাল গুলো করে দিতে হবে স্যার। আমার নেট প্রবলেম হয়েছিল, আমি বের হয়ে গেছিলাম স্যার, আবার একটু কোস্ট করেন স্যার। আচ্ছা আচ্ছা, তোমার কোস্ট করতে হবে আরেকবার। আচ্ছা দাঁড়াও। ওকে ফাইন, কোস্ট করে দিছি তোমাকে। আচ্ছা হ্যাঁ, তার মানে আগে যেই প্রোটোটাইপ যে বোর্ড গুলো, মানে আগে একদম শুরুর দিকে অনেক আগে এই সেই সময় যেটা করা হয়েছিল সেটা হচ্ছে আসলে এই রুটির বোর্ড গুলোতে তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট গুলো টেস্ট করা হইতো। তো ওই কালচারটা অনেকদিন চলে আসছে, এই জন্য সবাই ইলেকট্রিক্যাল সার্কিট টেস্ট করার বোর্ডকে ব্রেড বোর্ড বলেই তারা জানতো ওই সময়ে। পরবর্তীতে যখন এই প্লাস্টিক কমার্শিয়াল বোর্ড এত সুন্দর করে বানাইছে, কিন্তু ব্রেড বোর্ড যে নামটা শুরু হয়েছিল এই নামটা আর যাইতে পারেনি, এইটারও ওই জন্য ব্রেড বোর্ডই বলা হয়। আসলে নামের উৎপত্তিটা হচ্ছে ওখান থেকে। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে নেক্সটে যাই। সেটা হচ্ছে ব্রেড গুলো নরমালি এগুলি বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে, এখানে যেরকম দেখতেছো ফুল সাইজ, হাফ সাইজ, মিনি সাইজ, হ্যাঁ এই ধরনের অনেক সাইজের হয়ে থাকে। অনেক সময় অনেক কালারও হয়ে থাকে, লাল নীল তোমার অনেক ধরনের কালার হয়ে থাকে। তো এরপরেও এখানে দেখো যে এখানে অনেক মানে ফাংশনালিটি আছে, সেটাও পরবর্তীতে দেখতেছি। যেহেতু তোমরা কাজ করছো আমি ধরে নিচ্ছি জানো আর কি।
আর এত ডিটেল যাচ্ছি না। যেমন এখানে ভার্টিক্যাল যে ইয়েগুলো থাকে সেগুলিতে দেখবে ABCD নাম্বার করা থাকে, আর এই ডান পাশে গুলো দেখবে 1 থেকে এরকম কোনোটা 30 কোনোটা 60, মানে যেটা যতগুলো ইয়ে আছে আর কি, হ্যাঁ কতগুলো হোল আছে আর কি যেখানে তুমি কানেক্ট করতে পারবা, সেই জিনিসগুলোও কিন্তু নাম্বারিং করা থাকে। তো এই নাম্বারিং গুলো করার কারণ কি, এটা দিয়ে কি বুঝাইতে যাচ্ছে, কি করতে যাচ্ছে? এটা আসলে যেই উদ্দেশ্যে করা হয় সেই উদ্দেশ্যটা আসলে আমরা ওইভাবে করে ফলো করি না আর কি। এটার উদ্দেশ্য হচ্ছে যে কোনো জায়গায় যদি কেউ বলে যে আমার ওই কানেকশনটা কোথায় আছে তাহলে যেন বলতে পারি। ফর এক্সাম্পল যদি বলা হয় G15, G15 মানে কি, G15 মানে কোন নাম্বার হোল, এই যে এখানে জির এই যে 15, তার মানে আমি কোনটা বুঝাচ্ছি, এই হোলটা বুঝাচ্ছি। সারি ও কলাম দেখতে এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নামকরণ গুলো এইভাবেই করা হয়েছে যাতে তোমাকে বলা হলো যে ডায়োডটা লাগাও, ডায়োডটা কোন কোন জায়গায় লাগাবা। ফর এক্সাম্পল বললো G15 আর তোমার হচ্ছে কি বলে E15, এই দুটার মধ্যে লাগাও, তাহলে জি আর এখানে ই আছে, এই দুটার মধ্যে লাগাবে ডায়োডটা। বুঝতে পারছো? আসলে নামকরণ করার উদ্দেশ্য হচ্ছে এরকম, যাতে আইডেন্টিফাই করতে পারি আমরা কোন হোলটা নিয়ে কথা বলতেছি। এখানে তো 1000 কোটি হোল, কোনটা যে এইটারে আমি কিভাবে বুঝবো এই ফুটাটা কোনটা? তাহলে এটাকে যদি বলতে হয় তাহলে আমার বলতে হবে এটা কি D10। এই বুঝছো সবাই? স্যার হ্যাঁ, এটার জন্য আসলে ওই যে নাম্বারিং গুলো করা থাকে। আচ্ছা, এগুলি রকেট সায়েন্স না, এগুলি নিজেরা দেখলেই বুঝতে পারবা। আর এরপরে হচ্ছে আসলে কোন সাইট গুলো শর্ট করা থাকে, কানেকশন কিভাবে দিতে হয়, সেই জিনিসগুলো এখানে আছে। নরমালি যেটা থাকে সেটা হচ্ছে প্রজেক্ট বোর্ডের, যেমন ধরো এই যে এখানে সবুজ রঙের যেগুলি, এই সবগুলো ইন্টারকানেক্টেড, মানে সবগুলো আসলে শর্ট করা। ঠিক একই রকম এখানে যে রেড কালারটা আছে সেই রেড কালারেরও সবগুলো শর্ট করা আর কি। কিন্তু যখন এই মাঝখানে একটা গ্রুপ থাকবে, এই ধরনের ইয়ে থাকবে, তার মানে কিন্তু যে এক পাশের সার্কিট থেকে অন্য পাশেরটা কিন্তু আলাদা। কথা বুঝতে পারছো? মানে এইটা এই হোলটা আর এই হোলটা কিন্তু কানেক্টেড না, এইটা কানেক্টেড, এই হোলটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এই সবগুলোর মধ্যে তুমি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বসাই দিতে পারবা। স্যার এটা কি ইন্টারনালি ভাবে সিরিজের সংযোগ আছে নাকি স্যার? এই সিরিজ বলা টলা এইসব ভুল, এটা শর্ট করা, ইন্টারনালি শর্ট করা আছে তারা। ঠিক জি আছে, স্যার বুঝতে পারছি। ইন্টারনালি তারা শর্ট করা আছে। শর্ট করা মানে কি, মানে আমি যদি বলি ফর এক্সাম্পল আমরা এরকম ভাবে আঁকাই না সার্কিটে, ধরো আমি প্যারালালে 3টা সার্কিট আঁকাবো, তাহলে এই ধরনের আঁকানো, তার মানে কি এই 3টা টার্মিনাল এক জায়গায় লাগানো না? জি স্যার ঠিক একই রকম এই 3টা টার্মিনাল এক জায়গায় লাগানো না? একই রকম ধরো তুমি এখানে একটা রেজিস্টর লাগাইছো, এই জায়গায় লাগাইছো, এখানে আরেকটা রেজিস্টর লাগাইলা, এখানে লাগাইলা, এখানে আরেকটা লাগাইলা, এখানে লাগাইলা। এটার মানে কি জানো, যে এই 3টা একসাথে কানেক্টেড, এই 3টা একসাথে কানেক্টেড, মানে আসলে তুমি 3টা রেজিস্টর প্যারালালে কানেকশন দিছো। এই কথা বুঝতে পারছো? এই জি স্যার হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে টার্মিনাল গুলো এগুলি ইন্টারনালি শর্ট করা, সো এখানে একটা লাগানো আর এখানে একটা লাগায় যদি বসায় দাও আর কি, তাহলে কিন্তু এই দুইটার ওই মাথাটা কানেক্টেড হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট এক্সাম্পল আছে, আরো আমরা দেখবো আর কি। বাট এখানে যেটা বুঝাইতে আছি, কিন্তু এই যে মাঝখানে যে এই যে যেহেতু এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপ থাকার জন্য কিন্তু এইটা আর এটা কিন্তু কানেক্টেড না। এটা আবার কেউ মনে করো না যে আমি এখানে একটা এলিমেন্ট লাগাইছি আর একটা এখানে লাগাই দিছি, সো এই দুইটা কানেক্টেড হবে না, যেহেতু এই মাঝখানে এই গ্রুপটা আছে, সো এই দুইটা কিন্তু এখন আবার সেপারেট করা। আচ্ছা, সবই বুঝলাম স্যার, মাঝখানে গুলো বুঝলাম, এখানে আবার এই যেরকম একটা লাল, এরকম একটা নীল, এগুলি দিয়ে কি করছে, এগুলির ঘটনাটা কি? এগুলির ঘটনাটা হচ্ছে ওগুলিকে বলা হয় পাওয়ার রেল। ব্রেডবোর্ড ইউজুয়ালি ইউজ করার যেটা নিয়ম, আমি মানে ল্যাব আগেও দেখছি, কিংবা আমি নিজেও যখন ল্যাব করছি, আসলে ওইভাবে করে কেউ ফলো করে না, বাট ওইভাবে করে ফলো করলে সুবিধা হবে। কিভাবে দেখো আমি বলতেছি, সেটা হচ্ছে এই যে পোর্শনটা রাখা হয়েছে, এটা আসলে হচ্ছে একটা টার্মিনাল রাখা হয়েছে ভোল্টেজের জন্য, আরেকটা রাখা হয়েছে গ্রাউন্ডের জন্য। বুঝতে পারছো? এই পাশের এই যে তোমার এই সবুজ আর সরি এই নীল আর লাল ইয়ের ভিতরে যে গ্রুপগুলো, সেগুলি কিন্তু আবার এই যে এইটার মতো এরকম না যে এই সাইড গুলো শর্ট, এইটার এটা শর্ট তা কিন্তু না। ঠিক আছে, এগুলির আবার কিন্তু কানেকশনটা ডিফারেন্ট। সেটা হচ্ছে এই সাইড দিয়ে এরা শর্ট, আবার এই যে মাঝখানে একটা বড় গ্যাপ আছে, তার মানে এইটা আর এইটা কিন্তু আবার কানেক্টেড না। এই পাঁচটা আবার শর্ট, আবার এই পাঁচটা শর্ট, এরকম ভাবে এরা। বুঝতেছো কথা?
জি স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ, আবার এই 5টা শর্ট, আবার এই 5টা শর্ট, আবার তোমরা না বললা প্রজেক্ট বোর্ডে কাজ করছো, তাহলে রেসপন্স এত কম কেন? তাহলে তো এগুলি জানার কথা। কিন্তু আবার হয়ে গেছে স্যার। হ্যাঁ, এখানে আর এখানে কিন্তু কানেক্টেড না, ঠিক আছে? আবার কিন্তু এই দুইটাও কানেক্টেড না, বুঝা গেছে? তো এইগুলি নরমালি ইউজ করা হয় যেভাবে, সেটা হচ্ছে আসলে তা একটা পাওয়ার কিংবা একটা তোমার হচ্ছে ওই পজিটিভ টার্মিনাল আর একটা নেগেটিভ টার্মিনাল ইউজ করার জন্য। আর এসি ইউজ করতে চাইলে একপাশে ফেজ একপাশে নিউট্রাল, এরকম ভাবে। চলো পরবর্তীতে দেখি যে এখানে বলা হয়েছে ওই যে ভার্টিক্যাল গুলো, এগুলিকে বলা হয় হচ্ছে পাওয়ার রেল, ঠিক আছে? ওগুলিকে বলা হয় পাওয়ার রেল। ওগুলিতে ইউজুয়ালি হচ্ছে ওই ভোল্টেজ কানেকশন দেওয়া হয়। বাট আমি ল্যাবে যখন কাজ করি মানে দেখছি স্টুডেন্টদের ম্যাক্সিমাম কেসে দেখা যায় এই জায়গায় একটা ভোল্টেজ লাগায় রাখছে আর এই জায়গায় হয়তো বা নেগেটিভ টার্মিনাল লাগায় রাখছে। কানেকশন হচ্ছে, কাজও হচ্ছে, বাট ওইটা ইউজুয়াল প্র্যাকটিস না। তোমার কাজও হবে, মানে কাজ হবে না এমন না, তুমি যদি তোমার মতো করে এখানে কোনো জায়গায় মিলাই দাও, না হওয়ার কিছু নাই, হবে। বাট এইটা হচ্ছে এইটা হচ্ছে জেনারেলাইজ প্র্যাকটিস আর কি। ইউজুয়ালি এই মেথডটাই ফলো করা হয়। আচ্ছা, এরপরে আসি নেক্সট। এই যে এখানে দেখো একটা কানেকশন দিয়ে বুঝাই দেওয়া আছে যে ধরো এখানে আমি এখন কোনো কিছু একটা কানেকশন দেবো। এই যে দেখো, এই যে এখানে ব্যাটারি না, এই যে পজিটিভ টার্মিনালটা। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এটা ডিজাইন করা হয়েছে এমন ভাবে যে এই যে লাল যেই পাশে থাকে সেই পাশে ইউজুয়ালি হচ্ছে পজিটিভ টার্মিনালটা থাকে। তার মানে তুমি যদি এখানে কানেক্ট করো তাহলে লালটা কি এই যে এটার কাছে না, সো এইটা হচ্ছে তুমি লাগাইবে হচ্ছে ইয়ে হিসাবে, পজিটিভ টার্মিনাল হিসাবে। আর নেগেটিভ টার্মিনালটা হচ্ছে এই নীল পাশেরটা। কিন্তু এই সার্কিটটাই যদি তুমি এখানে লাগাইতে, তাহলে এখানে লাগাইতে হচ্ছে পজিটিভ টার্মিনাল, কারণ লালটার কাছে সবসময় পজিটিভ থাকে আর নীলটা হচ্ছে নেগেটিভ। ওকে, এগেইন এগুলি কিন্তু স্ট্যান্ডার্ড, এইটা হইতেই হবে, এটা না হইলে সার্কিট ভুল হয়ে যাবে, এরকম কিন্তু না। কেউ যদি বলে স্যার আমি এই জায়গায় পজিটিভ লাগাবো, তাহলে কি আমার সার্কিটের কানেকশন ভুল হবে? হবে না, বাট এটা ইউজুয়াল স্ট্যান্ডার্ড না। বুঝছো? আর এখানে কি কানেকশন বোঝা গেছে? এই যে দেখো, এই দুইটা মাথা কানেক্টেড হয়ে গেছে, আবার এই দুইটা মাথা কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? আবার এই যে এই টার্মিনালটা দেখো চলে আসছে, এই যে লাল, মানে এটা হচ্ছে পজিটিভ টার্মিনালে লাগানো হয়ে গেছে। আর এটা হচ্ছে তোমার এই যে কালোটা, এটা দেখো এই যে নেগেটিভ টার্মিনাল লাগানো হয়েছে। সার্কিট কানেকশন কি বুঝছো? স্যার এখানে তো আপনার প্রতি 5টা পর পর তো স্যার আপনার সংযোগ দেওয়া নাই। আচ্ছা, হ্যাঁ, এটা ইউজুয়ালি আসলে এখানে কানেক্ট করে দেওয়া লাগে আর কি। এটা কানেক্ট না করলে তো স্যার সাপ্লাই পাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলি নরমালি কানেক্ট করে দেওয়া থাকে আর কি। এরকম ভাবে একটা ছোট জাম্পার কেবল দিয়ে এগুলি কানেক্ট করে দিতে হয়, এরকম থাকে আর কি, এরকম থাকে। আমিও তো সেটা করি। যাক, তাহলে তো ভালোই, বলো ভালোই তো পারো তাইলে ঠিক আছে। তাহলে এই কানেকশন নিয়ে কারো তো মনে হয় কোশ্চেন নাই, যে তোমার এখন যে কোনো একটা সার্কিট দিয়ে একটা ব্রেডবোর্ড ধরাই দেওয়া হলো, দিয়ে যদি বলা হয় এখন সার্কিটের কানেকশন ব্রেডবোর্ডে দাও, পারবা নাকি পারবা না বলো? পারবো স্যার। পারবো স্যার। সবাই পারবা? জি স্যার। জি স্যার আচ্ছা, ইনশাআল্লাহ। অনেকেই পারবা বলছো, তাইলে আশা করে নিচ্ছি পারবো। স্যার একটা বাকি কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। স্যার পজিটিভ টার্মিনালটা স্যার আমাদের এলইডি তে সরাসরি গেল, কিন্তু নেগেটিভটা স্যার এত মানে রেজিস্টার আবার আরে ক্যাপাসিটর বোকা, তোমার একটা এলইডি তে যদি তুমি কানেকশন দাও এরকম করে, ধরো এটা একটা এলইডি আছে, তো নরমালি এরপর একটা রেজিস্টার লাগাবে না, এই মাথায় তুমি ধরো একটা পজিটিভ লাগাইলে আর কি, আর এর সাথে এইটা যে কি ডিভাইস লাগাইছে, ধরো ওখানে আরেকটা কোন একটা ডিভাইস লাগানো আছে। এই সার্কিটটা আসলে এই যে মানে সুইচ। ও আচ্ছা, এটা মনে হয় সুইচ। হ্যাঁ, তাহলে এটা যদি সুইচ হয় তাহলে এখানে মনে করো যে এটা হচ্ছে সুইচ আর কি। তাহলে এখানে দেখো এই যে পজিটিভ টার্মিনালটা হলে যে এইটা, হ্যাঁ, এলইডি এর এই যে তোমার এই এখানে গেছে এক টার্মিনাল, আরেক টার্মিনাল গিয়ে লাগছে এই যে রেজিস্টরের সাথে, এই যে রেজিস্টরের সাথে লাগলো, এই টার্মিনাল হলো এই যে এই টার্মিনাল। বুঝতে পারছো? ঠিক একই রকম হয়ে বাকিটা এরপরে চলে আসলো তোমার নেগেটিভে, এই যে এটা চলে আসলো নেগেটিভে। বুঝছো না বুঝো নাই? স্যার ব্যাটারি সবসময় কি 9 ভোল্ট হবে? আরে এটা তো এখানে একটা দেখাইছে রে ভাই, এটা 9 হইতে পারে, 5 হইতে পারে, 12 হইতে পারে, যে যেটা লাগায় সেটাই আর কি। এখানে একটা জাস্ট একটা তোমাদের মানে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে, একটা 9 ভোল্টের ব্যাটারি দিয়ে একটা এলইডি রান করে দেখানো হয়েছে, দ্যাটস ইট। ওকে, তাইলে এরপরে আসতেছে যেটা ল্যাবে নেক্সট যে ইকুইপমেন্টটা ইউজ করা হয়, এটা হচ্ছে ফাংশন জেনারেটর। ফাংশন জেনারেটর কি সবাই ইউজ করছো আগে কখনো? স্যার ল্যাবে করছি স্যার। হ্যাঁ স্যার করছি স্যার। আচ্ছা, স্যার ফাংশন বেশি করি নাই স্যার। আচ্ছা, ফাংশন জেনারেটর আমার কাছে মনে হয়েছে এরকম আমার লেকচার দিয়ে বলে কয়ে বুঝানো মানে জিনা হারাম হয়ে যাবে আর কি, তোমাদের বুঝাইতে পারবো না। এই জন্য আমি যেটা করছি এখানে হচ্ছে ভিডিও নিয়ে আসছি আর কি।
যে এগুলি কিভাবে ইউজ করে সেটা। আচ্ছা দাঁড়াও, এখানে তোমাদের যেটা করতে হবে, শেয়ারের একটু অপশনটা চেঞ্জ করে নিতে হবে ওই ভিডিও দেখতে গেলে। হুম হুম, আচ্ছা এখানে দেখো, ওকে হ্যাঁ দেখা যাচ্ছে তো না? আচ্ছা একটু সবাই দেখো তো, সবাইকে সাউন্ড শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। ওকে হ্যাঁ ফাইন, সুন্দর ক্লিয়ার। তাহলে একটু কতক্ষণ বায়োস্কোপ দেখো এখানে কি বলো একটু শুনো। The function generator produces an electrical signal which can be used to characterize or analyze an electrical or electronic circuit. They're widely used in electronic design, testing, and troubleshooting applications, and even have their artistic uses. They're also described as signal, tone, or waveform generators. Different names, but the বুঝলা কি বললো? একটা ফাংশন জেনারেটরকে অনেক সময় ফাংশন জেনারেটর বলা হয়ে থাকে, সিগন্যাল জেনারেটর বলা হয়ে থাকে, ওয়েভ ফর্ম জেনারেটর বলা হয়ে থাকে। এগুলো সবগুলো আসলে একই ফাংশন জেনারেটর। এবং এখানে যেটা মানে ফাংশন জেনারেটর দুই ধরনের হয়, ডিজিটাল অ্যানালগ, এটাও বলবে আর কি। দেখো same device, the function generator. Function generators can be either analog or digital devices. Digital function generators allow the programming and synthesis of various waveforms that are not generally available on the analog signal generator. They also provide more convenient control features. Both analog and digital function generators are used in the labs. This video focuses on the digital function generator. The basic skills and techniques demonstrated here are transferable and are useful when operating either type. একটু আগায় নিতে হবে। হ্যাঁ এই সবাই কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ ইংলিশ কি কিছু বোঝা যায় নাকি? যাই স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার, ইংলিশ বোঝা যায় স্যার, সমস্যা নাই। ওকে গুড। তাহলে এখানে আমি একটু থামাইলাম কি কারণে, এখানে অনেকগুলো নব দিয়ে দেওয়া আছে, এই নবগুলো কাজে লাগবে। একটা ফাংশন জেনারেটরের বেসিক কাজ হচ্ছে সে ওখান থেকে আমরা করতে পারি কি বিভিন্ন ওয়েভ ফর্ম জেনারেট করতে পারি। সে আমরা ওই যে ডায়োডের যখন রেকটিফায়ারের কাজ করব, হ্যাঁ একটা আমার তখন সাইন ওয়েভ লাগবে, তাই না? মানে আমি এসি যদি একটা ইনপুট দিতে চাই, একটা সাইন ওয়েভ দিয়া এরপরে দেখবো যে ঠিক আছে এটাকে হাফ ওয়েভ রেকটিফাই করে আর ফুল ওয়েভ রেকটিফায়ার হলে কি ঘটনা করতেছে, তাহলে আমার একটা সাইন ওয়েভ জেনারেট করতে হবে কোনোভাবে, তাই না? এই বুঝো নাই? জি স্যার। সেই জিনিসগুলোই আসলে এই ফাংশন জেনারেটর দিয়ে করা হয়, জেনারেট করা হয়। তাহলে ফাংশন জেনারেটর দিয়ে যে জেনারেট করবা, তাহলে সেই আউটপুটটা নিবা হচ্ছে এই যে এখানে যে আউটপুট টার্মিনাল লেখা। এবং এই ধরনের কানেক্টর আছে, স্পেশাল কানেক্টর আছে, যে কোনো কেবল নিয়ে যায় কিন্তু লাগাইলে ওখানে আউটপুট পাবা না, ওইটার জন্য স্পেসিফিক প্রোব আছে। হ্যাঁ সেই স্পেসিফিক প্রোব মানে হচ্ছে এই ওয়্যার, এই কেবলটাকে বলা হয় প্রোব। ঠিক আছে, সেই স্পেসিফিক প্রোবটাই যদি তুমি এই আউটপুট টার্মিনালে কানেক্ট করো, তাহলে এটার আরেক আউটপুট যেখানে আছে সেখানে একটা তুমি সাইন ওয়েভ পাবা আর কি। এরপরে দেখো আর কি কি আছে আর কি। তুমি যদি বলো যে ওই সাইন ওয়েভের অ্যামপ্লিটিউড কম বেশি করবা, এই যে অ্যামপ্লিটিউড বাটন আছে, এটা দিয়ে অ্যামপ্লিটিউড চেঞ্জ করা যায়। যদি বলো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবা, ফ্রিকোয়েন্সি সেট করা যায়। এবং এই নবটা দিয়ে নরমালি ফ্রিকোয়েন্সিকে ফাইন টিউনও করা যায়। হ্যাঁ একটু কম বেশি করতে চাইলে এই নবটা দিয়ে ফ্রিকোয়েন্সি একটু কম বেশি করে দেওয়া যায়। ঠিক আছে, এরকম আরো অনেক ফাংশন আছে আর কি। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। অনেক সময় দেখা যায় যে প্রবের নিচে রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকে ওহমে, এটার কারণটা কি? যেমন আউটপুটে দেওয়া আছে 50 ওহম। এটার কারণটা হচ্ছে যদি তুমি কোনো জায়গায় পারফেক্ট ম্যাচিং চাও আর কি। ইম্পিডেন্স ম্যাচিং নাম শুনছো? জি স্যার শুনেছি। হ্যাঁ ওই ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য এটা ইউজ করা হয় আর কি। যে তুমি ধরো এখানে যে কেবলটা ইউজ করবা, সেই কেবলের ইম্পিডেন্স যদি অন্যরকম হয়, মিসম্যাচ হয়, তখন তোমার সিগন্যালটা খুব ভালো পাবা না ওখানে। বুঝতে পারছো? এই কারণে হচ্ছে তোমার ওই ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য নরমালি ইম্পিডেন্স গুলো লিখে দেওয়া থাকে আর কি, ইউজুয়ালি। আচ্ছা তারপরে এখন আবার শুনো একটু কি বলে। Before starting work, always make sure the equipment has been checked for electrical safety. The generators are checked regularly to make them safe to use. The green label should confirm this. To connect the generator to other circuits, you can use a variety of cables. Normally BNC coaxial cables are used. This is a cable with BNC connectors at both ends, or a BNC connection at one end and crocodile clips at the other. The coaxial cable has an inner core insulated from an outer shield. The shield is connected to the black lead,
or the external ring of the BNC, and this connects to ground or 0-volt point in the circuit. The central core is connected to the center pin of the BNC connector, also associated with the red lead. This is the connection made to the point of interest in the test circuit. The function generator is কি বলছো বুঝছো? তার মানে ওখানে যে রেড টার্মিনালটা থাকবে সেটা যদি ফেজ হিসেবে বলো তাহলে ওইটা ফেজ, আর ওই তোমার ব্ল্যাক টার্মিনালটা যেটা থাকবে ওটা হচ্ছে to use নিউট্রাল। test leads which have an impedance of 50 ohms. Check the leads are correct. এই যে দেখো তোমার কোশ্চেনে আনসার দিয়ে দিছে, দেখছো 50 ওহম, এটা যেন ইম্পিডেন্স ম্যাচ করে আর কি, বুঝতে পারছো? এই কে জানি কোশ্চেন করছিল জানি। The impedance is usually marked on the cable. Always remember to connect both the black and red leads to the circuit being tested. Here, the function generator is connected directly to an oscilloscope. If you want to know more about this, এই যে এখানে দেখো, এখানে হচ্ছে এইটা হলো ফাংশন জেনারেটর, এটা হলো অসিলোস্কোপ। অসিলোস্কোপ আবার কিভাবে ইউজ করে সেটার জন্য আবার আমরা আরেকটা ভিডিও দেখবো আর কি। oscilloscope, please visit the relevant section of the video. Make sure the tilt stands are set up comfortably so the controls are easy to access and that the display is clearly visible. Switch on the function generator and the oscilloscope. The function generator starts up in the last state which it was used. Various parameters of the function generator can be used to make changes in the output signal. The output signal can be seen directly on the oscilloscope's display. In this example, the function generator is producing a sine wave, seen here. To adjust the sine wave, choose a frequency and amplitude. Choose a sine wave by pressing the button labelled Wave until a sine wave is shown on the display on the function generator. A frequency of 1 kHz is selected, which means the signal will repeat 1,000 times a second. To set the frequency, enter the digits on the numerical pad. Press button 1 and the kilohertz button to set this frequency. The function generator can produce frequencies up to 2 MHz. Here the amplitude is set to 4 volts. The amplitude control is used to set the magnitude of the signal. That's how much energy it contains. This generator can generate amplitudes between 1 and 10 volts peak to peak. আচ্ছা, এই যে দেখো এখানে আবার কেউ কিন্তু এখানে আবার এগুলি মিস ইন্টারপ্রেট করো না, যে ওখানে বললো হচ্ছে যে 2 মেগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি দিতে পারে, তারপরে 10 ভোল্ট পিক টু পিক। এইটা এই পার্টিকুলার ডিভাইসের জন্য। তুমি যদি অন্য একটা ফাংশন জেনারেটর নিয়ে কাজ করো, ওইটার যেরকম রেটেড আউটপুট আছে, রেটিং আছে, সেই অনুযায়ী সেটা আউটপুট দিবে। একটা ফাংশন জেনারেটর মানেই 10 ভোল্ট পিক টু পিক দিতে পারবে, এর বেশি দিতে পারবে না কিংবা কম দিবে না, এটা কিন্তু না আর কি। এখানে তারা যেটা বলতেছে এই স্পেসিফিক ফাংশন জেনারেটর নিয়ে কথা বলতেছে, ঠিক আছে? Pulling out this control instantly reduces the voltage by a factor of 100. The DC offset controls the voltage point around which the sine wave oscillates. As the voltage is increased from 0 to 5 volts, the trace on the oscilloscope also moves up from 0 to 5 volts, and the amplitude remains the same. To change any of the preset values, this large dial is used. The cursor keys below the dial allow the position of the decimal place to change. The digits on the display will flash while changes are being made. To generate other waveforms, press the Wave button on the control panel. Here, a square wave has been selected, and this is confirmed by the trace on the oscilloscope's display. To set the frequency, enter the digits on the numeric keypad. Here, 1 and kilohertz have been selected to produce a 1 kilohertz square wave. The duty cycle can also be adjusted. This is the ratio of the time that the signal is on to the cycle period. To adjust this, press the Shift button and digit 7 on the numeric pad. The duty cycle can be adjusted between 20 and এগেইন এই যে এখানে যে তোমার 7 প্রেস করতেছে, এটা কিন্তু তোমার হচ্ছে ওই ডিভাইসের ম্যানুয়াল থেকে দেখতে হবে। সব ফাংশন জেনারেটরই আবার মনে করে না যে ওই 7 এ প্রেস করলে সে হচ্ছে তুমি ওটা চেঞ্জ করতে পারবে আর কি। এটা ডিভাইস স্পেসিফিক। 80% using the dial shown here. It is also possible to use this function generator to produce modulated waves. It can generate amplitude modulated AM or frequency modulated FM waves. To access this function,
press Shift button followed by the button marked with a decimal point to get AM, and the Shift button and numeric key 4 to get an FM wave. You can adjust the modulation parameters by using the controls labelled Sweep Span or the Shift button followed by the numeric key 5 on the front of the generator. In this case, we're using internal modulation, but it is possible to use external modulation by pressing the Shift button followed by numeric key 0 on the front of the generator. A small symbol EXT lights up on the display, showing that modulation is set to external. This function generator also features a counter mode, allowing you to determine the dominant frequency in an input signal. Here, an analog generator is used to send a signal to the digital generator. The frequency of the analog generator can now be determined using the counter function on the digital generator. To do this, we connect the main output of the analog generator to the count in channel on the digital generator. Press Shift and 1 and make sure that counter is displayed on the generator display. Now the value on the display corresponds to the frequency of the analog signal generator. As we adjust the frequency on the analog generator, it is possible to see the digital generator display the corresponding frequency. Note that the digital generator continues to supply its own signal to the oscilloscope. To switch off the এইটা ভালো করে দেখো, তোমাদের ওই ম্যাক্সিমাম ল্যাবে যে স্টুডেন্টরা যে কাজটা করে আসো এইটা এখানে বলবে আর কি। function generator first reduce the amplitude to 1 volt. এই জিনিসটাই তোমরা করো না আর কি। তোমরা যেটা করো 10 ভোল্ট নিয়ে কাজ করছো, 10 ভোল্টে রেখে এরপরে দাও হচ্ছে ফাংশন জেনারেটরটা অফ করে। এটা আসলে ইয়ে না আর কি, অ্যামপ্লিটিউড এবং সবগুলো নব জিরো করে এরপরে অফ করতে হয়। Then press the power button on the front panel of the function generator and switch it off at the wall. Switch off the oscilloscope. Finally, switch off the analog generator and any other electronic or electrical equipment used in a similar fashion. ওকে, ঠিক আছে। সরি, তাহলে কি ফাংশন জেনারেটর বোঝা গেছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ফাংশন জেনারেটর তাহলে স্যার অসিলোস্কোপ ছাড়া চালানো যাবে না, তাই না? আরে তুমি যদি দেখতে চাও ফাংশন জেনারেটরটা যেই ওয়েব ফর্মটা জেনারেট করছে সেটা সঠিক আছে না ভুল আছে কি আছে সেটা দেখার জন্য তো তোমার অসিলোস্কোপ লাগবেই। আচ্ছা আচ্ছা, মানে ভ্যারিফাই করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ভিজুয়ালাইজ করার জন্য। যে তুমি বললা যে আমি হচ্ছে একটা 1 কিলোহার্টজ এর সাইন হবে, আমি সেটিং সবকিছু দিছি, আসলে 1 কিলোহার্টজ জেনারেট করতেছে নাকি? আবার তুমি ধরো অ্যামপ্লিটিউড সেট করছো, মনে করছো 5, তাহলে আসলে কি 5 দিলো কি দিলো না এটা ভেরিফাই করবা কিভাবে? ভেরিফাই করার জন্য অসিলোস্কোপ লাগবে একটা। ডিসপ্লে মনিটরের মত। হ্যাঁ, মনিটর কাইন্ড অফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখো এই মনিটরের কাজ আর কি। এবার আমরা দেখবো অসিলোস্কোপটা কিভাবে কাজ করে। An oscilloscope is another important tool when it comes to analyzing and debugging circuits. They let you see electrical signals, and you often hear it abbreviated as O-scope or sometimes just scope. They're particularly handy when it comes to measuring things like amplitude, frequency, and transient signals that your multimeter just can't catch. In older cathode ray oscilloscopes, the electrical signal under test changed the voltage between a set of vertical deflection plates that caused an electron beam to move up and down as it swept across a phosphorescent screen. But modern digital scopes take measurements using an analog to digital converter to sample the signal and then draw the waveform on a screen. While all these buttons and knobs may seem daunting at first, don't worry, I'll show you which ones you need to care about so you can begin taking measurements. To start, let's look at the user interface. The first thing you'll likely notice when looking at a scope is the display. This is where your waveform and any information about it will be drawn. Here we have 2 ports marked with colored bands that accept probes with B and C connectors. You'll commonly see scopes with 1, 2, or 4 channels. This one happens to have 2. The vertical section controls the voltage scale on the display for each channel independently. The horizontal section controls the time scale on the screen for both channels. You can manually adjust how the scope triggers with this section, which tells the scope to start measuring when it sees a particular part of a signal. The menu section contains various settings, some of which we'll use later, like saving an image. You'll also be pressing single, run, and stop quite often to start and stop measuring.
As it turns out, scope probes are more than just some pieces of wire. The most common probes you'll find are passive voltage probes, which means that they measure the voltage difference. এখানে যেটা দেখো, এখানে যে প্রবটা দেখাচ্ছে এটাই কিন্তু অসিলোস্কোপের প্রব। এটা এই প্রবটা দিয়েই কিন্তু অসিলোস্কোপে মেজারমেন্ট গুলো নেওয়া হয়। এটা একটু ভালো করে খেয়াল করো। Between the ground clip and the tip of the probe. There are no active electronics in the probe, just some cable, resistors, and capacitors. If you were to look inside our oscilloscope, you would find that each of the input ports has a 1 megaohm resistor and a 16 picofarad capacitor connected in parallel from the signal input to ground. Just connecting wires to the port would work for low frequencies, but since they look like antennas, they're liable to pick up noise and inject it into our circuit or measurement. To fix that, we use a coaxial cable to provide extra shielding. Now, if you look at most scope probes, you'll see a little switch labeled 1x on one side and 10x on the other. This refers to the amount the probe attenuates the signal. If you switch it to 1x, it is exactly like our drawing. The tip is connected directly to the inner wire of the coax cable, and the ground clip is connected to the shielding. While this works well for signals with frequencies less than a few megahertz, coax cable can act like a capacitor and add more than 100 picofarads to your test circuit. This can adversely affect many circuits, especially if you're trying to capture higher frequencies. To remedy this, many probes have the option of enabling an inline 9 megaohm resistor to isolate your circuit from the cable. This is what the 10x setting on the probe does. The 9 megaohm resistor in the probe and the 1 megaohm resistor in the scope act as a 10-to-1 voltage divider. It's important to note that 10x does not mean 10 times gain. It means the signal is reduced by a factor of 10. The problem with adding a resistor in line with our signal is that with the capacitance in the coax and scope, it creates a low-pass filter, and high-frequency signals will appear smaller. To fix this, 10x probes include an adjustable capacitor in parallel with the 9 megaohm resistor used to compensate for the low-pass filter. This will keep the signal attenuation more or less the same across all frequencies. Now, I recommend leaving the probe on 10x as that's the best compromise between signal attenuation and having the probe affect the circuit you're trying to measure. However, that does mean we need to tell the oscilloscope that we're using a 10x probe, and we need to tune the compensation capacitor inside the probe. সবাই এটা একটু খেয়াল করো। সে বলতেছে তোমাদের ওই ইয়েটা রিডিংটা হচ্ছে 10x এ রাখতে। 10x এ রাখলে কিন্তু আবার এটা আবার বুঝো যে তোমার সিগন্যাল কিন্তু 10 গুণ কম দেখাবে। মানে তুমি যদি 10 ভোল্ট মেজার করো তাহলে 10x প্রবে কিন্তু এটা দেখাবে 1 ভোল্ট। এই বুঝছো সবাই? জি স্যার, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ দেয়া স্যার অরিজিনালটা পাইতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখলে তুমি সিগন্যাল বেটার পাবা 10x এ রাখলে। বাট এগেইন আমরা যেই ল্যাবগুলো করাই সেগুলোর জন্য ইউজুয়ালি 10x টা প্রয়োজন মানে ইউজ না করলেও হয় আর কি, 1x এ রাখলেই কোনো সমস্যা নাই। বাট 10x এ রাখলে তুমি বেটার সিগন্যাল পাবা। বাট আমরা যে ল্যাবগুলো করাই সেখানে আসলে 1x সেটিং এ রাখলেও অসুবিধা হওয়ার কথা না আর কি, নরমালি অসুবিধা হয় না। ঠিক আছে? বাট কেউ যদি 10x এ রাখো তাহলে কিন্তু আবার মাথায় রাখতে হবে হয় তোমার সিগন্যালটাকে 10 গুণ নিজে গুণ করে নিবা, না হলে অনেক অসিলোস্কোপ আছে যেগুলিতে তুমি আবার 10 গুণ প্রবের ইয়াটা দিয়ে দিলে সে অটোমেটিক কারেকশন করে তোমাকে অ্যাকচুয়াল রিডিং দিবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, প্রব যদি 10x এ রাখো সেই অনুযায়ী তোমার করসপন্ডিং সেটিংটা ঠিক করে নিতে হবে। 10x এ রাখে নরমাল মেজার মানে 10 ভোল্ট ম্যাপে এসে যদি বলো স্যার 1 ভোল্ট পাইছি তাহলে কিন্তু হবে না। বুঝছো? এখন দেখো সামনে কি বলে। You'll likely only need to tune your probe once, but it's a good idea to check them every now and then to make sure that the compensation capacitor didn't get adjusted by your lab partner or some spooky ghosts. To start, select 10x setting on your probe and plug it into the oscilloscope. Turn on the scope and let it boot up. We'll need to make some initial changes to the settings. First, make sure channel 2 is off. Press the channel 1 button to see the input settings. Make sure you're on DC coupling as we want to see all parts of our signal. Press the button next to probe, highlight 10x using the top left knob, and press the knob to select it. আমি এই সেটিংটার কথাই বলতেছিলাম যে ওই 10x সেটিং দিয়ে দিলে তখন আবার ঠিক দেখাবে আর কি। Press the trigger menu button. Make sure type is set to edge and source is channel 1. Check that slope is set to up edge. These tell the scope that we want to start our measurements on a rising edge of a signal on channel 1.
Most scopes come with some kind of built-in frequency generator so you can test your probes and tune the compensation capacitor. This one happens to have a 1 kilohertz square wave generator we can use. Attach the ground clip to the ground tab and hook the probe around the signal tab. You should see something appear on the scope's display. Now, you'll need to adjust the horizontal and vertical scale knobs so you can clearly see the waveform. Note that turning the knobs clockwise decreases the time or voltage scale. এই সেটিং গুলো তোমাদের সবচেয়ে বেশি লাগবে, ঠিক আছে? যে তুমি হচ্ছে টাইম অ্যাক্সেস বাড়াই দিয়ে জুম করবা কিভাবে, জুম আউট করবা কিভাবে, একটা সিগন্যাল এই যে যেমন দেখো আমরা পুরো সিগন্যালটা এখানে দেখতে পাচ্ছি না, অর্ধেক দেখতে পাচ্ছি, তাহলে এটার নিচে নামাবা কিভাবে? নিচে নামাইতে হলে এই যে এখানে দেখো তোমার ইয়ে আছে, এই যে এটা হচ্ছে হরিজন্টাল মুভমেন্ট, সরি ভার্টিক্যাল মুভমেন্ট, আর এটা হচ্ছে হরিজন্টাল মুভমেন্ট। এই নবগুলো ইউজ করতে হয়। বুঝছো সবাই? স্যার চ্যানেল 1 চ্যানেল 2 দিয়ে কি বললো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? স্যার চ্যানেল 1 চ্যানেল 2 দিয়ে কি জানি বললো স্যার, বুঝলাম না। আচ্ছা, চ্যানেল 1 চ্যানেল 2টা হচ্ছে তুমি যে এই মানে চ্যানেল 1 এবং চ্যানেল 2 বলতে এইটা দুইটা সিগন্যাল এট এ টাইম ডিসপ্লে করতে পারবে। চ্যানেল 1 এ একটা ডিসপ্লে করতে পারবে, চ্যানেল 2 তে একটা ডিসপ্লে করতে পারবে। তুমি যদি বলো শুধু একটা সিগন্যাল দেখবা, তাহলে শুধু চ্যানেল 1টা রাখলেই চলবে। যেহেতু সে এখানে শুধু একটা সিগন্যাল দেখবে, তার চ্যানেল 1 রাখলেই চলবে। অনেক সময় দুইটা চ্যানেল প্রয়োজন হয়। এখন তুমি বলবা স্যার দুইটা চ্যানেল একসাথে দিয়ে কি করব? আছে, কাজ আছে। ধরো তোমারে বলা হলো যে আমি ডায়োডে হাফ ওয়েভ রেক্টিফিকেশন দেখবো, তাহলে ইনপুট সিগন্যাল আউটপুট সিগন্যাল একসাথে দেখবো। তাহলে দুইটা একসাথে কিভাবে দেখবা? তখন ইনপুটটা দিলে সে চ্যানেল 1 এ, আউটপুটটা দিলে চ্যানেল 2 তে। আর যদি তোমার একটা থাকে আরেকটা না থাকে, আরেকটাটা অমিট করে দিবা আর কি, শুধু একটাই দেখবা। সেটাই সে বলছে। Zooming in on the waveform. If you want to move the waveform up or down, you can adjust the smaller knob above the channel 1 button. Just note that this moves the 0 volt level for channel 1 as well. If the waveform seems to be moving or jittering, this is because the scope has no idea when on the waveform to start measuring, but we can fix that by adjusting the trigger level. Use the knob in the trigger section. এইটা তোমরা ল্যাবে খুব ফ্রিকোয়েন্টলি দেখবা। যারা কাজ করছে আগে তারা দেখছো না এরকম যে কাঁপাকাঁপি শুরু করছে সিগন্যাল এদিক ওদিক? হ্যাঁ, এগুলি ঠিক করতে হয় হচ্ছে ট্রিগার লেভেল দিয়ে। দেখো কিভাবে ঠিক করে। To raise the level to somewhere between the min and max of the waveform. This tells the scope to begin measuring as soon as it sees a rising edge, perform one sweep on the screen to draw the waveform, and then repeat the process. Note that digital scopes like this can store and display information before the trigger. Because this is a periodic waveform, the image appears static on the screen. Now, these highs and lows should appear completely flat, as we assume the scope is outputting a near-perfect square wave. If not, it's because the compensation capacitor in the probe hasn't been tuned, so we're actually measuring the signal incorrectly. Using a tiny flathead screwdriver, adjust the screw head in the probe until the square wave has straight edges. Note that some probes have the compensation adjustment screw near the probe's plug instead. Now that we have everything set up, let's take some measurements. আচ্ছা শুনো, এই যে এখানে যে মেজারমেন্টটা দেখাইলো ঠিক করা প্রোব, বুঝছো? এইটা কিন্তু মানে খুব ফ্রিকোয়েন্ট করাটা ঠিক না। যদি সমস্যা থাকে একমাত্র তখনই ঠিক করতে হবে। সমস্যা না থাকলে কিন্তু এটা বারবার এই নাড়াচাড়াটা না করাটাই ভালো। To make some sample waveforms, I've got a mini-gen board attached to an Arduino Pro Mini. I can adjust the type of waveform by pressing this button and adjust the frequency by turning this knob. To start, attach the ground clip to the negative post on the output and attach the probe tip to the positive post. Just make sure they don't short each other out. Oh, and if you don't have something to clip to, you can usually remove the hook end of most scope probes to get a fine tip that you can press to component leads and traces. Let's take... এটা বুঝছো সবাই? যে অসিলোস্কোপের প্রোব এটা কিন্তু দুই ভাবে ইউজ করা যায়। এই যে এই জায়গাটা দেখো, যে তোমার এইভাবে এই যে এখানে যে প্রোব এন্ডটা আছে এইভাবে করে স্প্রিং ওয়েতে তুমি কানেক্ট করতে পারো। আর যদি দেখো যে না কোন একটা পিনে ধরতে হবে, করসপন্ডিং পিনে ধরতে গেলে তো এইভাবে করে ধরা মুশকিল, তখন এটা করতে পারো, এটা খুলে। Oh, and if you don't have something to clip to, you can usually remove the hook end of most scope probes to get a fine tip that you can press to component leads and traces. Let's take a look at a sine wave. As you can see, we're zoomed in a bit too much on the time scale. Adjust the horizontal scale so we get a clear sine wave. Now, adjust the trigger level to stabilize the waveform. By pressing the measure button,
the scope will perform some automatic measuring to give us things like peak-to-peak voltage and the frequency of the waveform. You can also see that there is about a 1.5 volt DC offset on this signal. If you have a non-periodic signal or something the auto-measuring features can't handle, you can use cursors to manually measure waveforms. Press the cursors button and press the top menu button to turn them on. You can measure vertically, which corresponds to voltage in this case, or you can change them to measure time. Select cursor A with the menu button and use the adjustment knob to move the first line. Select cursor B and move it to the point you want to measure. Here, you can see the time between the top and bottom এটা কি বুঝছো তোমরা কার্সার নিয়ে টাইম মেজার করা মোস্ট অসিলোস্কোপে তোমার হচ্ছে তাদের অটোমেটিক এখানে তুমি মেজার দিলে অটোমেটিক্যালি সে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড বলে দেয় তারপরও এই যে এখানে যে ঘরগুলো দেখতেছো না এই ঘরগুলো থেকে কিন্তু বোঝা যায় আর কি ঠিক আছে যেমন ধরো চ্যানেল 1 এ এখানে প্রত্যেকটা ঘর হচ্ছে 1.54 হচ্ছে তোমার ভোল্ট এখান থেকে এটুকু হচ্ছে 1.54 ঠিক আছে তো এরকম তোমার হচ্ছে ঘর দিয়ে তোমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করে দেখতে পারো কতটুকু হয়েছে অথবা ওই মেজার থেকেও তোমরা দেখতে পারো অথবা যদি বলো যে কার্সার নিয়ে এসে এই দুই কার্সারের মাঝখানে এখানে কতটুকু টাইম সেটা দেখবা সেটাও করতে পারো মেজারমেন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কারণ তোমাদের আলটিমেটলি ল্যাবে একটা ওয়েব ফর্ম দিলে তোমাদের মেজার করতে হবে সো মেজারমেন্টটাই তোমাদের দেখতে হবে বুঝছো সবাই শুনতেছো নাকি ঘুমাই টুমাই গেছো কেউ তোমরা All that works great for periodic signals, but what if you have something that only shows up sporadically? For example, whenever I make an adjustment on this knob, the Arduino sends a digital message over SPI to the mini-gen board. Let's try to capture that signal. Find an appropriate common line to attach the ground clip and attach the probe to the MOSI line. When we adjust the knob on the breadboard, we can see the message, but it disappears quickly. Since it's not periodic, it's hard to capture in view, so we need to tell the scope to only perform a single sweep once it detects a rising or falling edge, and not keep sampling and drawing on the display. To do that, we first have to set our trigger to falling edge, since this line is normally high and driven low. Set the trigger level to something below the default high voltage. We'll set it to about half the voltage. Now, press the single button, which tells the scope to start measuring once it sees the trigger condition and to stop measuring after it's made a single sweep across the display. Adjust the frequency knob on the breadboard again, and you'll see our SPI data appear on the scope. You can zoom in, hit the single button again, and recapture the message to measure it and examine the bits to make sure the message looks correct. As mentioned earlier, many scopes have more than one input. Here, I've attached channel 1 to MOSI and channel 2 to SCK, which is the SPI clock. Now, when I do a single shot capture, I can see how the clock signal lines up with the data bits. কে জানি জিজ্ঞাসা করছিল না যে চ্যানেল 1 আর চ্যানেল 2 দিয়ে কি করব এই যে দেখো একটা হচ্ছে চ্যানেল 1 আর একটা চ্যানেল 2 তারা দুইটা একসাথে নিচে নিয়ে দুইটার অ্যানালাইসিস করে দেখতেছে আর কি তো এইটা হচ্ছে 2 চ্যানেল অসিলোস্কোপ এইজন্য শুধু দুইটা আছে অনেকগুলো আছে 4 চ্যানেল অসিলোস্কোপ আমাদের ল্যাবে অনেকগুলো 4 চ্যানেল আছে সেটাতে একসাথে চারটা নিয়ে দেখা যাবে ঠিক আছে যতগুলো চ্যানেল আছে ততগুলো আমরা সিগন্যাল নিয়ে কাজ করতে পারবো ওকে And let's say I want to save this image to my computer so I can use it in things like blog posts and lab reports. I can plug in a thumb drive, press the Save Recall button, and press Save. Wait for the progress bar to show that it's done writing and pull out the thumb drive. The picture will be saved as a bitmap in the root directory of your thumb drive. There are a few things to consider when buying an oscilloscope, and knowing what the terms mean can help you read the specs. The first is bandwidth. This is the maximum frequency range that the scope can accurately measure. The problem is that as you go up in frequencies, the amplitude of your signal gets attenuated up to about 30% by the time you reach the listed max frequency. To accurately represent a sine wave, it's recommended that you choose a scope with a rated bandwidth at least 5 times the maximum frequency you intend to measure. Most entry-level scopes have a bandwidth of around 100 megahertz, which means they can really only accurately show sine waves of about 20 megahertz, which is about 2% amplitude attenuation. If you're analyzing digital signals, you'll probably be looking at sharp edges as the signal goes from low to high and high to low.
The rise time rating represents the scope's ability to draw details in fast transitions. It's related to bandwidth, and much like the bandwidth rating, it's recommended that your expected signal's rise time be 5 times that of the scope's listed rise time. Digital scopes need to sample a signal many times per second in order to draw it on the display, and the sample rate is the number of times per second a signal is read. Entry-level scopes will generally have around 1 to 2 gigasamples per second. Here, we see the rule of 5 times again. To get a good reading, it's recommended that you pick a scope with a sample rate of at least 5 times your expected highest frequency. Resolution refers to the number of bits used to measure and quantify each sample. The more bits, the more precise each sampling will be. While there are other specifications you should consider when looking at scopes, such as probe impedance and auto-measuring capabilities, these 4 should really get you started. Scopes can be quite pricey, but there are alternatives. For example, USB scopes are nice because they are portable and they get the job done about 90% of the time. That being said, if you want to make it look like you're doing something sciencey whenever somebody walks by, all you got to do is just measure a sine wave. আচ্ছা ঠিক আছে, তাহলে তো মোটামুটি অসিলোস্কোপের ধারণা হয়ে গেছে, তাই না? এই শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, এখানে আরো অনেকগুলো আছে, তোমাদের অসিলোস্কোপের আরো 2টা ভিডিও আছে। এখন আমি আর এগুলি ডিটেইলে যাচ্ছি না, এগুলি হচ্ছে তোমরা ওই পরেই দেখে নিও আর কি। হ্যাঁ, একটা অসিলোস্কোপের এসি কাপলিং, ডিসি কাপলিং কি, আর তারপরে হচ্ছে যে ট্রিগার লেভেল কি। জি স্যার। ঠিক আছে, এগুলি তোমরা ভিডিও দেখে নিও। কারো যদি কোনো কোশ্চেন থাকে, নেক্সট তোমার হচ্ছে নেক্সট মঙ্গলবারে যেহেতু আমি আবার ক্লাস নিব, আমি রিকমেন্ড করব তোমরা এই মঙ্গলবারের ভিতরে এই ভিডিওগুলো দেখো। দেখে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে স্পেসিফিক, তাহলে কোশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করো আর কি। আর আজকেও দেখি যদি আমরা সময় পাই, তাইলে হয়তো আবার একটু ব্যাক করবো আর কি। তবে মোস্ট প্রবাবলি সময় হয়তো আজকে হবে না আর কি। আচ্ছা, এনাফ। তাইলে এখন আমরা যাচ্ছি আমাদের এক্সপেরিমেন্টের জন্য যা যা দরকার সবগুলো আমাদের মোটামুটি জানা হয়ে গেছে। আমি ডায়োড সম্পর্কে জানলাম, তারপরে আমার হচ্ছে অসিলোস্কোপ, ফাংশন জেনারেটর, ব্রেডবোর্ডে কিভাবে সার্কিট বানাবো এগুলো মোটামুটি জানা হয়ে গেছে। এবার আমরা এক্সপেরিমেন্ট করবো আর কি। এবার আমরা যাচ্ছি এক্সপেরিমেন্ট 1 এ। সেটা কি? আমরা হচ্ছে এবার ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মেজার করব। তো আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা মেজার যেভাবে করা হয় ইউজুয়ালি, সেটার জন্য আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে তোমার এখানে ওই সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এরকম। সেটা হচ্ছে আমরা একটা ডিসি সাপ্লাই দিব, যেটার ভোল্টেজটা আমরা ভ্যারি করব। ঠিক আছে, একটা 1 কিলো ওহমের একটা রেজিস্টর লাগাইছি, এবং ওই যে 1N4007 যে ডায়োডটার কথা বলছিলাম সেই ডায়োডটা লাগাইছি, এবং সেটার পোলারিটিও ডিফাইন করা আছে। এটা হলো আমাদের সার্কিট ডায়াগ্রাম। আর অ্যাকচুয়ালি এটা কানেকশন দিছি কিভাবে, সেটা হচ্ছে যে এটা আমাদের ল্যাবে করা হয়েছে, যে এটা হচ্ছে ল্যাবের অ্যাকচুয়াল, এই যে এটা ব্রেডবোর্ডে এই সেই ডায়োড এবং এই সেই রেজিস্টর। ঠিক আছে, দিয়ে আমরা এই কানেকশনটা দিছি এখানে। কানেকশন দেওয়ার পরে আমরা এখন তাহলে সাপ্লাই দিব কোথায় কোথায়? এখানে ডায়োড, এখানে রেজিস্টর, তাই তো? তাইলে আমার এই 2 টার্মিনালের ভিতরে আমার হচ্ছে এখন সাপ্লাইটা কানেক্ট করতে হবে। বুঝতেছো সবাই নাকি বুঝো নাই? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম এবং কানেকশন ডায়াগ্রাম। এরপরে এরপরে এটা হচ্ছে তোমার হচ্ছে ওই এক্সপেরিমেন্টাল ডাটা। জি স্যার, বুঝতেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল ডেটা। এক্সপেরিমেন্টাল ডেটার কেসে কি করা হয়েছে? আচ্ছা, এটা আগে একটু বলে নেই। সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা ধীরে ধীরে বাড়াইছি। সে এটা প্রথমে 0 রাখছি, তারপরে 0.2 কিংবা 0.1 দিছি, তারপরে 0.2 দিলাম, তারপর 0.3, 0.4 এরকম করে করে বাড়াইতে থাকছে আর কি। করতে করতে কোনো সময় হয়তো বা 1 ভোল্ট, একটা সার্টেন ভোল্টেজ পর্যন্ত গেছি, এবং সেটার সাথে সাথে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই 2 প্রান্তে ভোল্টেজটা দেখছি। একটা এখানে ভোল্ট মিটার লাগাইছি, ভোল্ট মিটার লাগিয়ে আমরা দেখছি হচ্ছে যে এখানে ভোল্টেজটা কেমন পাচ্ছি আর কি। ঠিক আছে, সেটা আমরা মেজার করছি, এবং তোমার হচ্ছে এইটার অ্যাক্রসেও যদি চাই তাহলে এইটার অ্যাক্রসেও ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজটা নিয়ে নেওয়া যায়। ঠিক আছে, ওই যে কে জানি জিজ্ঞাসা করলা যে স্যার এখানে যদি 5 ভোল্ট দেই তাহলে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? ওয়েল, এটা ডিপেন্ড করতেছে প্র্যাকটিক্যাল ডায়োডের উপরে, বাট আমরা যদি থিওরিটিক্যালি যাই এবং এটা সিলিকন ডায়োড ধরে নেই, তাহলে এখানে হচ্ছে 0.7 এটা থ্রেশহোল্ড ভোল্টেজ, তাহলে এটা 0.7 ভোল্ট ড্রপ হবে এখানে। আর এটা যদি 5 ভোল্ট হয় তাহলে বাকি হচ্ছে তোমার 4.3 ভোল্ট ড্রপ হবে এখানে থিওরিটিক্যালি।
ঠিক আছে, থিওরিটিক্যালি। এই বুঝছো আমার কথা কি বোঝা যাচ্ছে? না বুঝলে কিন্তু কোশ্চেন করো। ওকে, তাহলে সেই অনুযায়ী আমাদের হচ্ছে এটা এক্সপেরিমেন্টাল ডেটা। আচ্ছা, এখানে আমি আগে সরি বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি তোমাদের মানে ওখানে আমি যে ইয়েটা দেখাইছি, ফিগার দেখাইছি, সেটা আমাদের ল্যাবে করা ফিগার, কিন্তু আমি ল্যাবে এক্সপেরিমেন্ট করার পরে যে ডেটাটা নিছি, আনফরচুনেটলি ওই ডেটাটা আমি খুঁজে পাই নাই আর কি। আমার নেওয়া ছিল কিন্তু এটা ভুলে গেছি আর কি। এটা আমি অনলাইন থেকে কোনো এক জায়গা থেকে নিছি আর কি, বাট তোমাদের পারপাস সলভ করবে আর কি। যে আমরা ওই একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স এর জন্য আমরা যদি দেখতে চাই তাহলে সেটা সলভ করবে, বাট আনফরচুনেটলি এটা ডুয়েট থেকে নেওয়া ডেটা না আর কি। ঠিক আছে, এটা একটু আমি জাস্ট জানিয়ে দিলাম আর কি। তো এখানে দেখো কোনটা কি ইন্ডিকেট করতেছে। এই যে ভিডিটা হচ্ছে ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা, মানে এই যে এইখানকার যে ভোল্টেজটা এটা হলো ভিডি, আর এই যে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ সেটা হলো ভিআর। ঠিক আছে, সেটা এখন তোমরা এখানে মিলাই দেখো যে ডায়োডের অ্যাক্রসে আমি হচ্ছে ইনিশিয়ালি 0 ভোল্ট পাইছি, সেই সময়ে ওয়েল সবকিছুই 0। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার এখানে 0.43, এখানে ছিল 0.04, আর এটা হচ্ছে আমার ডায়োডের অ্যাক্রসে কারেন্ট পাইছি আর কি। আর ডায়োডের অ্যাক্রসে কারেন্টটা আমরা বের করছি কিভাবে এখানে, যে এই যে আমি রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা জানি আর রেজিস্টরের মান জানি, যেহেতু এটা সিরিজ সার্কিট, সো রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে ডায়োডের ভিতর দিয়ে একই কারেন্ট যাবে। এ বুঝছো আইডি বের করছে কিভাবে নাকি? জি স্যার। আচ্ছা স্যার এখানে স্যার সাপ্লাই ভোল্টেজটা দেখায় নাই কেন স্যার, যেটা ভেরি করতেছি? সরি, কেউ কি কিছু বলছো নাকি এর মধ্যে? স্যার সাপ্লাই ভোল্টেজটা দেখায় নাই কেন স্যার, যেটা ভেরি করতেছি, ভেরি করে মানগুলো ওইটা পাচ্ছি হচ্ছে স্যার। এই দুইটার যোগফল, সিম্পলি এই দুইটার যোগফল। জি স্যার। বুঝতে পারছো? আরে এখানে এই সার্কিটটা দেখো, একটা সিরিজ সার্কিট। আমি যদি এখানকার ভোল্টেজ জানি আর এখানকার ভোল্টেজ জানি, তাহলে আমার এই ভোল্টেজটা কত ছিল? এই দুইটার যোগফল না? সেটাই। আর ওই কারেন্ট বের করার কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমি এখানকার ভোল্টেজ জানি, এই রেজিস্টরের ভ্যালু জানি, যেহেতু এটা সিরিজ সার্কিট, সো এই আইআরও যা আইডিও তা একই জিনিস। ওকে, এগুলি তোমরা জানো, এগুলি আর এত ডিটেল বলার দরকার নাই। এখন তোমাদের ল্যাব রিপোর্টের কাজ যেটা, হ্যাঁ, এখন আশা করি তোমাদের আর কোশ্চেন থাকার কথা না স্যার এই ডেটা মেটা কিভাবে নিছি আর কি। তোমাদের ল্যাব রিপোর্টের কাজ যেটা সেটা হচ্ছে তোমরা এখন এই আচ্ছা, এটা কিন্তু ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স এর জন্য আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স এর জন্য, রিভার্স ক্যারেক্টারিস্টিক্স নরমালি নেওয়া হয় না, রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটার দরকারও নাই আর কি। তো তোমরা ড্র করলে এই ধরনের কিছু একটা পাবা আশা করা যাচ্ছে। এরপরে তোমরা ড্র করে দেখো কি পাওয়া যায়। ঠিক আছে, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে যে ডেটা কি করবা, কেমনে ড্র করবা, কি হবে না হবে? গ্রাফটা কি স্যার, যেটা ড্র করব আমরা এটা কি নরমাল গ্রাফে করব নাকি অন্যান্য কোনো গ্রাফে করব স্পেসিফিক? না না, তোমার তো নরমাল গ্রাফ পেপারে করলেই তো হবে। হ্যাঁ, কিন্তু তোমরা যেই কাজটা করো সেটা হচ্ছে কি, আমি অনেক রিপোর্ট দেখছি, সেটা হচ্ছে গ্রাফ পেপারের ভিতরে এরকম একটা প্লট আছে, প্লট দিয়ে শেষ। এইটা কিন্তু কখনো একটা ইঞ্জিনিয়ার কিংবা তোমাদের রিপোর্টের মধ্যে হইতে পারে না, এটা কখনোই হইতে পারে না। তুমি যখন ড্র করতেছো তখন তোমার এক্স অ্যাক্সিসে তুমি কি প্লট করছো সেটা তো বলতে হবে। এক্স অ্যাক্সিসটা হচ্ছে ভিডি এবং সেটার ইউনিট কি ছিল, এটা কি ভোল্ট, মিলি ভোল্ট না গিগা ভোল্ট না কি, সেটা এক্সপ্রেস করতে হয়। ওয়াই অ্যাক্সিসে কি প্লট করছো তুমি, ওয়াই অ্যাক্সিসে প্লট করছো আইডি, সো সেটা দিতে হবে। আইডিটা কি মিলি অ্যাম্পসে প্লট করছো নাকি অ্যাম্পসে প্লট করছো নাকি কি কোন ইউনিটে প্লট করছো সেটা বলতে হবে। আর যদি গ্রাফ পেপার ইউজ করো তাহলে তোমার গ্রাফ পেপার তো এরকম ভাগ করা থাকে, তাই না? তাহলে প্রত্যেকটা ভার্টিক্যাল স্কোয়ারের ভ্যালু কত ধরছো, প্রত্যেকটা হরিজন্টাল স্কোয়ারের ভ্যালু কত ধরছো, সেগুলো কিন্তু ডিফাইন করে দিতে হয় একটা গ্রাফে। এ কথা বুঝছো আমি কি বলছি? শুধু তোমরা তোমাদের আমি আগে রিপোর্ট যেগুলি দেখছি, অনেকেই তোমাদের কখনো আমার রিপোর্ট দেখা হয়নি, অন্যান্য এর আগের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, দেখা যায় যে একটা গ্রাফ শুধুমাত্র এরকম একটা লাইন টেনে নিয়ে ওটা জমা দিয়ে দিছে আর কি। এইটা কিন্তু আসলে কখনো রিপোর্ট হয় না আর কি। এবং ডিভাইড না করলে তো বোঝা যাবে না কোনটা কত নেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, সেটা তুমি বুঝতেছো, কিন্তু তুমি যখন রিপোর্ট দিবা দেখা যাবে তোমারটাই তুমি লিখো নাই। বুঝছো? এটাই খেয়াল করবো আর কি, তোমরা একটু কেয়ারফুলি এগুলি দিবা। এবং শুধু এইটা না, তোমাদের এরপরে দেখা যায় যে এরকম একটা ইয়ে দিয়ে রেখে দেওয়া হয় আর কি। তো এই যে তোমরা ড্র করছো, এটা টাইটেল থাকতে হবে না একটা,
এটা হচ্ছে লিখতে হবে তো যে এটা ফিগার 1 এবং এটা কি কিসের কার্ভ আঁকাইছো, সেই টাইটেলটাও তোমাদের রিপোর্টের ভিতরে থাকা উচিত। যে এই টাইটেলটা এখানে কি হবে, যে একটা তোমার ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ তুমি এখানে ড্র করছো। এই বুঝছো আমার কথা? জি স্যার, স্যার ভ্যালুগুলা দিতে হবে জি স্যার, বোঝা গেছে স্যার। ভার্টিক্যাল ভ্যালুগুলা স্যার। হ্যাঁ কিসের ভ্যালু, সরি কিসের ভ্যালু বুঝতে স্যার পারি না এই যে কার্ভটা যে ড্র করব স্যার, হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল ভ্যালুগুলা দিতে হবে স্যার। যেমন ভিডি এবং আইডি এর যে মানগুলা নিব এগুলা না দেখা দিতে তোমার হবে। তো প্রত্যেকটা পয়েন্ট দেওয়ার ছোট ছোট দরকার নেই। ছোট। তোমার পয়েন্ট গুলো তো তুমি এরকম মার্ক করবা, সেগুলি তো পরে যোগ করবা, তাই না? তুমি তো এরকম, এখানে আমার গোনা হয়নি কতগুলো আছে, সে এখানে যদি 20টা পয়েন্ট থাকে তাহলে তো তোমার কার্ভে এরকম 20টা পয়েন্ট থাকবে, তাই না? এরপরে তুমি 20টা পয়েন্ট যোগ করবা। তোমার এখানে প্রত্যেকটাতে লেখার দরকার নাই এটা 0.5 বাই হচ্ছে কত 1 ভোল্ট, এরকম লেখার দরকার নেই আর কি, মানে ওইরকম ডিফাইন করার দরকার নেই। তোমার শুধু বলে দিতে জি হবে যে স্যার। তুমি যে এখানে কার্ভটা ইউজ করছো সেখানে হরিজন্টাল প্রত্যেকটা স্কোয়ারের ভ্যালু কত ধরছো, প্রত্যেকটা স্কোয়ার যেহেতু এখানে হরিজন্টালি এটা হচ্ছে ভোল্টেজ, তাহলে প্রত্যেকটা স্কোয়ারকে কি তুমি 0.1 ভোল্ট ধরছো, নাকি প্রত্যেকটা স্কোয়ারকে 0.2 ভোল্ট ধরছো, না কি ধরছো, সেটা ডিফাইন করে দিতে হবে। ঠিক একই রকম তোমার যে ভার্টিক্যাল স্কোয়ার গুলো আছে, সেই ভার্টিক্যাল স্কোয়ার গুলো তোমার এগুলি কি হচ্ছে তোমার যেহেতু এখানে কারেন্ট, সো এটা কি তুমি হচ্ছে 1 অ্যাম্পস ধরছো নাকি 1 মিলিঅ্যাম্প ধরছো নাকি, সেটা ডিফাইন করে দিতে হবে। জি স্যার। ওকে ফাইন। তাহলে আর এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ল্যাবে যে ভিডিওটা করছিলাম সেটা মানে আমি 5 ভোল্ট বানান তাহলে দিলাম, সেটার একটা ভিডিও আর কি, দেখো তোমরা। এইটা হচ্ছে এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের ডুয়েটেল ল্যাবের পাওয়ার সাপ্লাই। এবার কিন্তু আমি বায়োস্কোপ দেখাচ্ছি না, এবার কিন্তু সত্যি ল্যাব ভিডিও দেখতেছো, ঠিক আছে? এটা আমাদের রিয়েল ডুয়েটের তোমাদের ডিসি পাওয়ার সাপ্লাই, যে এখানে আমরা 5 ভোল্ট দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? 5 ভোল্ট সাপ্লাই দিলাম, দিয়ে এখানে দেখো কিসের অ্যাক্রসে ভোল্টেজ জানি মাপতেছি, ডায়োডই তো মনে হয়, হ্যাঁ ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ। এখন এখানে আপনি হচ্ছে এই যে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ দেখতেছি, সরেন না, হাতটা রাখেন ওখানে। 5 ভোল্ট দিয়ে ডায়োডের অ্যাক্রসে আমরা পাইছিলাম 0.6। এখন আবার রেজিস্টারের অ্যাক্রসে ধরেন না, ওইটা পুরো ভোল্টেজ আয়া গেল, শুধু রেজিস্টার। হ্যাঁ এই বুঝছো সবাই? জি স্যার। মানে এখানে এটা কিন্তু আমি অ্যাকচুয়াল মেজারমেন্ট দেখাচ্ছি, তার মানে আসলে আমরা মেজারমেন্ট গুলো নিছি কিভাবে, এখন তো আর মানে ফিজিক্যালি করা সম্ভব হচ্ছে না, বাট এটা দেখে তো তোমরা বুঝতে পারছো যে আসলে এগুলি করা হয়েছে কিভাবে। আচ্ছা জাস্ট 1 মিনিট একটু সময় দাও। ওয়েলকাম। ওকে হ্যাঁ সরি, তাহলে এই মেজারমেন্ট তো বোঝা গেছে তাই না? আপনি এখানে 5 ভোল্ট জি স্যার। ওকে, তাহলে ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভের আমরা ডেটা পাইলাম, সার্কিট পাইলাম, কাজ কিভাবে করছি সবকিছু জানা হয়ে গেছে, রিপোর্ট কি করব সেটাও মোটামুটি হয়ে গেছে। এইবার 2 নাম্বার ল্যাবে হ্যাঁ হ্যাঁ কোশ্চেন করব স্যার। শিওর কোশ্চেন কেন করবা না, অবশ্যই। স্যার বলো। একটা শুরুর দিকে স্যার। তাহলে একদিনে কি সব ল্যাব শেষ হয়ে যাবে নাকি স্যার? সব ল্যাবের কথা বলি নাই, শুরুতেই তো বলে নিছিলাম আজকে 2টা করব। স্যার আজকে বাদ দেন স্যার, একটাই করি স্যার। এই ওইটা করতে তোমাদের বেশি ইয়ে লাগবে না আর কি, ওইটা একদম ইজি। টাকা থাকতে কষ্ট হয়ে যাচ্ছে। স্যার অনেকক্ষণ ধরে বুঝতেছি তো। 1 না 2 ঘন্টা বসে আছে স্যার। তো তোমাদের ল্যাব তো নরমালি 2.5 ঘন্টা হওয়া দরকার। স্যার ওখানে মজা সমস্যা পাবো। তাহলে হয় না স্যার। এখন তোমরা ডিলে করলে অন্য আরেকদিন তাহলে নেক্সট দিন করতে যাচ্ছ? স্যার আজকে বাদ দেন। তাহলে জি, নেক্সট স্যার। দিন তাহলে বাকি 2টা করে ফেলো, মানে আমরা এই স্যার ওইটা আর হচ্ছে তোমাদের অবশ্য আজকে তোমাদের ইনস্ট্রুমেন্ট সম্পর্কে অনেক ধারণা দেওয়া হয়েছে, আগামী দিন আর হয়তো বা এত কিছু লাগবে না, জাস্ট দেখাই দিলেই হয়ে যাবে। তাহলে নেক্সট দিন বাকি হ্যাঁ হ্যাঁ আপনারা বলো। স্লাইডগুলো কি দিবেন? হ্যাঁ অবশ্যই। স্যার ল্যাব গুলো একটু আর্লি নিলে সকাল সকাল নিলে ভালো হতো মনে হয় স্যার। সকালে তোমাদের থিওরি ক্লাস আছে না? স্যার মানে সব সময় থাকে না, হয়তো বা স্যার সাথে কথা বলে। না এইটা তোমরা আমাকে জানাইতে হবে আর কি, তোমরা ক্লাসের সময় মিলে বসে, হ্যাঁ তোমরা যদি সিআর কে বলো যে আমরা এই ল্যাবটা মানে মঙ্গলবারের দিন দুপুরে না সকালে করতে চাই, তা আমাকে বলো, নেক্সট দিন তাহলে আমি সকালে নিব, কিন্তু তোমরা স্যার, সবাই এটাই মিলে ভালো বসো হয়েছে। আর কি।
না, এটা তোমরা সবাই মিলে বসো আর কি, তোমাদের 5 জনের ভালো হইলেও পরে 10 জন এসে যদি আমাকে বলে স্যার সকালবেলা তো সমস্যা, তাহলে তো মুশকিল। তোমরা নিজেরা বসে সবারই যদি মনে করো সকালে বসলে অসুবিধা না হয়, কোনো সমস্যা নাই, আমি সকালেই নিব না। ওকে স্যার। হ্যাঁ, তাইলে স্যার কোশ্চেনটা বলবো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো বলো। স্যার ডায়োডের স্যার ওই মানে ক্যারেক্টারিস্টিক্স কাপে স্যার ওই রিভার্স বায়াস যখন দিচ্ছে স্যার, ওটা কি ধরনের, মানে এটা মানে ওই নিচের দিকে যে যাচ্ছে স্যার, ওটা একটু বুঝি না স্যার, একটু যদি ভালোভাবে এক্সপ্লেইন করতেন স্যার খুব ভালো হতো আমার জন্য স্যার। তোমার কোশ্চেনটা আমি বুঝি নাই, নিচের দিকে যাওয়া মানে? স্যার ওই রিভার্স মানে ভোল্টেজে যে আমরা মানে ও কাপটা পাই সেই আচ্ছা, কাপটা। আরে বোকা, এটা তো তোমাদের ক্লাসে পড়ানো উচিত, ক্লাসেই তো পড়াইছে, পড়ছো না এটা তোমরা ক্লাসে? স্যার ক্লাসে পড়ছি স্যার, এই যে এটা স্যার না, বুঝাইছে ভালো কিন্তু বুঝি নাই স্যার। জি স্যার, একটু এই ওই যে যে এটার কথা বলতেছো? রিভার্সে কিভাবে কাজ করেছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এইটা তো তোমরা ডায়োডের সবারই জানা উচিত, এটাকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে ব্রেকডাউন, এখানে ডায়োড ব্রেকডাউন হয়। রিভার্স ভোল্টেজ বলতে কি, এটা তো তুমি তাহলে এখন অনেক বড় কোশ্চেন করে ফেললা। নরমালি একটা পিএন জাংশন যেটা থাকে, পিএন জাংশনে নরমাল অবস্থায় কি থাকে, এক পাশে পি আরেক পাশে এন এবং মাঝখানে হচ্ছে ডিপ্লিশন রিজন, তাই না? ডিপ্লেশন। জি স্যার। হ্যাঁ, তুমি যখন রিভার্স বায়াস দিচ্ছ তখন কি ডিপ্লিশন রিজনটা কি সেম থাকে? ফরওয়ার্ড বায়াস যখন দিচ্ছ তখন ডিপ্লিশন রিজন থাকতেছে না, আর রিভার্স বায়াস যত দিচ্ছ, যত ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, তোমার ডিপ্লিশন রিজন বাড়তে আছে। বড় হবে স্যার। জি স্যার। বাড়তে বাড়তে একটা সময় গিয়ে কি মানে তারও তো একটা টলারেন্স লিমিট আছে। তুমি মনে করো যে এটার রিভার্স বায়াস আছে, তোমার হচ্ছে এটা 5 ভোল্ট 10 ভোল্ট দিছো, সেটা সে উইথস্ট্যান্ড করতে পারে। এবার যদি বলো যে স্যার এবার 500 ভোল্ট দিব, এবার 500 ভোল্টও সে উইথস্ট্যান্ড করবে? 1000 ভোল্ট দিব, তাইলে কি হবে? তাহলে দেখা যাচ্ছে ব্রেকডাউন ঘটে যাবে স্যার। সেই ব্রেকডাউনটাই এইটা, তুমি যে ব্রেকডাউনের কথা বললা না, সেই ব্রেকডাউনটাই হচ্ছে এই জিনিসটা, যে একটা সার্টেন ভোল্টেজ পর্যন্ত ডায়োড রিভার্স বায়াসকে টলারেট করতে পারবে, সে তার ডিপ্লিশন রিজন দিয়ে সে ওইটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। বাট ওই সার্টেন ভোল্টেজের পরে ডায়োড আর ওই রিভার্স ভোল্টেজটাকে উইথস্ট্যান্ড করতে পারবে না, তার ব্যারিয়ারটা টোটালি ইয়ে হয়ে যাবে আর কি, ব্রেকডাউন হয়ে যাবে, ব্যারিয়ার ব্রেকডাউন হয়ে যায়। তো ব্যারিয়ার ব্রেকডাউন হয়ে গেলে এটা একদম মানে ওপেন সার্কিটের মতো, সরি শর্ট সার্কিটের মতো, শর্ট সার্কিট না, শর্ট সার্কিটের মতো কাজ করে। এই জন্য এই জায়গায় গিয়ে দেখো হিউজ কারেন্ট পাওয়া যায়, শার্পলি কাজ আর ভেরি শার্প কারেন্ট। হ্যাঁ, কারণ ওই জায়গায় গিয়ে এমন হয়ে যায় অনেকটা এরকম আর কি, যে তুমি ওই যে পানির বাঁধ আছে না, পানির লেভেল বাড়াইতে 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 চাপ দিতে দিতে বাঁধ একটা সময় পর্যন্ত বাঁধ ধরবে, কিন্তু পানির প্রেসার যখন এত বেশি হয়ে গেছে বাঁধ ভেঙে গেছে, এইবার সব স্যার সিলিকনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক দূরে গিয়ে তারপরে ব্রেকডাউনে গেছে, কিন্তু জার্মেনিয়ামের ক্ষেত্রে একটু নিচে গিয়ে তারপরে ব্রেকডাউনে গেছে, এটা কেন স্যার? এইটা ডিপেন্ড করতেছে তোমার ওই ম্যাটেরিয়াল প্রপার্টির উপরে। সিলিকনের ম্যাটেরিয়াল প্রপার্টি এক ধরনের। জার্মেনিয়ামে কি তাহলে স্যার রিভার্স কারেন্ট ফ্লো হবে কিছুটা প্রথমেই? আচ্ছা, এখানে যেটা বুঝাইছে রিভার্স কারেন্ট তো প্র্যাকটিক্যাল ডিভাইসে থাকেই, এখানেও সিলিকন যে বুঝাইছে একদম এই লাইন বরাবর অত ওইরকম থাকে না, এগুলিও প্র্যাকটিক্যালি যদি ড্র করা যায় এরকম কিছু একটা পাবা। রিভার্স কারেন্ট তো কিছুটা থাকবেই সব জায়গাতেই, জার্মেনিয়ামে হ্যাঁ সিলিকনের চেয়ে বেশি থাকে এই। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? আবার তোমরা এরকম মনে করো না যে একটা সিলিকন হইলেই শুধুমাত্র সব সিলিকন ডায়োডেরই ব্রেকডাউন ভোল্টেজ এক, তা কিন্তু না। সিলিকন ডায়োডে কোনোটা দেখবে ব্রেকডাউন আগে হচ্ছে, কোনোটা দেখবে এর চাইতে বেশিতে ব্রেকডাউন হচ্ছে। এটা ডিপেন্ড করতেছে ডায়োড ম্যানুফ্যাকচার করতেছে কিভাবে। স্যার অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে যাবে, সমস্যা নেই তোমাদের, ওই আমি রিপোর্ট থেকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। আর কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার রিনেম অপশনটা চালু করলে ভালো হয় স্যার, আমি তো রিনেম করতে পারিনি, শুধু যেটা নাম ছিল ওটা দিয়ে ঢুকে গেছি। কেন রিনেমে তো আমি তোমাদের দিয়ে দেওয়ার কথা, দেখি। ও সরি, এই আমি রিনেমের করে দিছি। তোমরা যারা, ভেরি ওয়েল, থ্যাংক ইউ, তুমি এটা বলার জন্য ধন্যবাদ। যারা তোমরা তোমাদের রোল নাম্বার ছাড়া অন্য কোনো নাম আছে, তারা এখনই তোমাদের রোল নাম্বারটা দিয়ে দাও। রোল নাম্বার না দিলে কিন্তু আমি পরে তোমাদের অ্যাটেন্ডেন্স পাবো না কিন্তু। এই কথা বলছো সবাই? স্যার আমাদের নামের প্রথমে স্যার রোল নাম্বার দেওয়া আছে, তাহলে কি রিনেম করতে হবে স্যার? না 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 না, আর দরকার নেই, তোমার রোল নাম্বার কোন এক জায়গায় থাকলেই হয়েছে। এমন কি কেউ আছো যার একদম নামে কোনো রোল নাম্বার টাম্বার কিছুই নাই? সে ঠিক করে নাও, কোন এক জায়গায় তার রোল নাম্বারটা বসায় দাও। আচ্ছা, আজকে যে হ্যাঁ কি বললা? স্যার আমার নেট কানেকশনের কারণে আমি মাঝখানে বাইরে হয়ে গেছিলাম,
এটাতে কি আমার কোনো প্রবলেম হবে? তুমি কোনো এক সময় ঢুকছিলা তো, মানে কোনো এক সময় তো অ্যাটেন্ড ছিলা। জি স্যার ছিলাম। হ্যাঁ, তাহলেই তুমি অ্যাটেন্ডেন্স পাবা আর কি। এখন তুমি ল্যাব যেহেতু করতে পারো না, রেকর্ডিং দিব, রেকর্ডিং দিয়ে পরবর্তীতে তুমি দেখে নিও, আর তা না হলে অন্য তোমার ল্যাবমেটদের সাথে কথা বলে একটু ঠিক করে নিও আর কি, কি কি বলা হয়েছে। তাইলে তোমরা রিপোর্ট কবে জমা দিবা ল্যাবে? এই ল্যাবের রিপোর্টটা জমা দিবা কবে? স্যার ল্যাব ম্যানুয়াল দিবেন না? ল্যাব ম্যানুয়াল লাগবে? স্যার ল্যাব ম্যানুয়াল ছাড়া কিভাবে করব? লাগবে তো স্যার। আরে কিভাবে করবা, মানে এগুলো সবকিছু ল্যাব জানলা। ম্যানুয়াল হলে ভালো হয় স্যার। আচ্ছা, ল্যাব ম্যানুয়াল দিয়ে দিব না, কিন্তু কি করবে এত বুঝছোই তোমরা। তোমরা নরমালি রিপোর্ট লিখো কি, প্রথমে লিখো কি অবজেক্টিভ, তারপরে কি ইন্ট্রোডাকশন, এরকম করে লিখো না? জি স্যার। হ্যাঁ, এরকম করে লিখবা। ওগুলি তোমরা যেগুলি, আমি যেটা চাই সেটা হচ্ছে তোমরা নিজেরা লিখো, কপি কাইন্ডলি করবা না আর কি, ঠিক আছে? কেউ কপি করবা না। তুমি প্রয়োজনে এত বেশি কথা লেখার দরকার নেই, এক কথা দুই কথাই লিখো, কিন্তু নিজের থেকে লিখো রিপোর্টটা। আমি আমার পক্ষ থেকে এটা রিকমেন্ড করবো আর কি। ওয়ার্কিং প্রসিডিউর কি লাগবে? না 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 না, ওয়ার্কিং প্রসিডিউর এসব লেখার দরকার নেই। তোমরা শুধু ওই যে অবজেক্টিভ, ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে অ্যাপারেটাস লিস্ট, এক্সপেরিমেন্টাল ডেটা, ক্যালকুলেশন, গ্রাফ, আর হচ্ছে ডিসকাশন। আমি যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের ডিসকাশনটা আমি দেখতে চাই। স্যার দাঁড়া, আমি আগে এটা শেষ করে নিই। তোমাদের ডিসকাশনে কি থাকবে এবং কি লিখবা সেটা আগে আমি বুঝাইতে চাচ্ছি। ডিসকাশনে যেটা থাকবে সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি একটা ডায়োডের থেকে কি পাওয়া উচিত ছিল, কথাটা বুঝো। সরি, থিওরিটিক্যালি একটা ডায়োড থেকে কি পাওয়া উচিত ছিল, আর প্র্যাকটিক্যালি তুমি ডায়োডটা কি পাইছো, ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কি পাইছো। এই দুইটা তো অবশ্যই এক না, কিছুটা হইলেও ভ্যারি করছে না? জি স্যার। ওই ভ্যারিয়েশনটা কেন হলো, সেখানে তোমার নিজস্ব মতামত, কথা বুঝতে পারছো? ওখানে তোমাদের আমি নিজস্ব মতামত চাচ্ছি। এটা সবার মতামত ভিন্ন হবে। তুমি একরকম মনে করতে পারো, আরেকজন আরেক রকম মনে করতে পারে। তুমি মনে করতে পারো স্যার ডিভাইস সব গার্বেজ ছিল এই জন্য হয় নাই, আর তোমার মতামত। আরেকজনের মতামত হইতে পারে স্যার কি করছেন না করছেন, তারা ওরা করে রিডিং নিছেন, হয় নাই। তো তোমাদের যার যেরকম মতামত সেরকম মতামত দিবা। আর তোমার যদি ওইটাই মনে হয় সাইন্টিফিক মতামত দিতে হবে, তুমি ওয়েদার খারাপ ছিল তাইলে আমি কোশ্চেন করলে তখন তোমাকে ওইটা প্রুভ করে দিতে হবে ওয়েদারের জন্য কিভাবে তোমার ওইটা ভ্যারি করে। হ্যাঁ, আমি তখন তোমাকে যেটা পাল্টা কোশ্চেন করবো, তাহলে ওয়েদারের সাথে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভের সম্পর্ক কি, এবং এটা তুমি কোন বই, কোন জার্নাল, কোন জায়গা থেকে পাইছো সেটা আমাকে একটু দেখাও। তখন যদি দেখাইতে না পারো তাহলে কি পাবা? গোল্লা। স্যার নিজে তো করতেই পারলাম না স্যার ল্যাবটা, তাহলে কিভাবে বুঝবো স্যার? এইটা তো এখন কি বলবা বলো? আমরা অনুমান করে নিব স্যার। এইটা এখন মনে করো যে তুমি যে কোশ্চেন করছো এটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্যা রে ভাই, এটা আর তো কোনো সলিউশন নাই। এটা কি করা যাবে এখন, করতে পারলাম না, কল্পনা করে নিব স্যার। বুঝতেছি। তাহলে স্যার আমাদেরও একটু স্যাক্রিফাইস করি স্যার, মানে না না, তোমাদের তো অবশ্যই থাকবে, কিন্তু আমি যেটা কল্পনা করে নিব, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা নলেজ গেইন করো, ঠিক আছে? তুমি হয়তোবা প্র্যাকটিক্যালি জিনিসটা ধরো নাই, প্র্যাকটিক্যালি তোমার কোনোদিন ধরাই দিলে হয়তোবা তোমার একটু খুটখাট করতে হবে, কিন্তু তুমি থিওরিটিক্যালি কোনো কিছু আনসার দিতে পারবা না, বলতে পারবা না, বুঝতে পারবা না, এইটা আমি চাচ্ছি না, বুঝছো? জি স্যার। হ্যাঁ, ওকে। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে এই পর্যন্তই শেষ করে দিতে পারি ক্লাস। কারো কি আর কোনো কোশ্চেন আছে? প্রথমে আমি একটু ঢুকতে পারি নাই স্যার, নেট সমস্যার কারণে স্যার। স্যার কোভিড-19 সম্পর্কে কিছু বলেন স্যার। তোমরা ল্যাব করার জন্য তোমাদের ভালো লাগে না, আর কোভিড-19 সম্পর্কে শুনতে তখন তোমার সমস্যা নাই নাকি? খালি মানে দুষ্টামি নাকি? হ্যাঁ, তোমাদের বললাম যে আরেকটা ল্যাব করায় দেয়, সেটা তোমার ভালো লাগলো না, কিন্তু আর এটা কবে জমা নেবেন? ফাঁকিবাজি বুদ্ধি। হ্যাঁ, এই যে ফাঁকিবাজি বুদ্ধি খালি। এটা জমা দিবা তোমরা হচ্ছে ওই সামনের মঙ্গলবারের মধ্যে। আজকে মঙ্গলবার না? কোথায় কিভাবে দিব স্যার? ওই যে তোমাদের সবার ইয়ের নামটা আমি হচ্ছে তোমাদের লিংক পাঠাবো একটা, ওই লিংকে তোমাদের একটা গুগল ড্রাইভে একটা ইয়ে রাখবো, ওখানে তোমরা সবাই আপলোড করে দিবা আর কি সব রিপোর্ট গুলা। আচ্ছা, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকের রিপোর্টের নাম, তোমাদের রিপোর্টের নাম থাকবে, তোমাদের স্টুডেন্ট আইডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ করে তোমাদের রিপোর্টের নাম থাকবে, তোমাদের স্টুডেন্ট আইডি। কথা বুঝতে পারছো?
ওই জি রিপোর্ট স্যার 1 এরকম ভাবে কেউ দিবা না আর কি। তোমার স্টুডেন্ট আইডি যদি হয় 1720 কত জানি 01, তাহলে ওইটাই তোমার, এইটাই হচ্ছে তোমার ফাইলের নাম। এই কথা সবাই বুঝছো? অন্য কোনো নামে কাইন্ডলি দিবা না আর কি। আর সবাই পিডিএফ ফর্মে দিবা আর কি, এবং সিঙ্গেল পিডিএফ, একটা সিঙ্গেল পিডিএফ, একটা মানে ওয়ার্ডের মধ্যে যতগুলো তোমার যদি ছবি টবি। আচ্ছা, রিপোর্টটা তোমরা যেটা করবা সেটা হচ্ছে হাতে লিখবা, ঠিক আছে? হ্যান্ড রিটেন একটা রিপোর্ট লিখবা, লিখে সেটা ছবি তুলে, হ্যাঁ, সেটাকে একটা সিঙ্গেল পিডিএফ বানাবা, পিডিএফ এর নামটা বানিয়ে দিবে এইটা দিয়ে। আমি তোমাদের একটা গুগল ড্রাইভে ফর্ম দেখাবো, সেখানে তোমরা আপলোড করে দিবা। গুগল ড্রাইভে আপলোড করতে হয় কিভাবে সেটা জানো তোমরা জি সবাই? স্যার জানি। জি স্যার। আচ্ছা, একটু হ্যাঁ মিউট করে দাও। আচ্ছা, গুগল ড্রাইভে যদি কেউ না জেনে থাকো, আমি তোমাদের এখনই দেখাই দিচ্ছি গুগল ড্রাইভে আপলোড করে কিভাবে। এই ধরো, এটা আমার হচ্ছে গুগল ড্রাইভ, ঠিক আছে? ও সরি, আমি তো শেয়ারই দিইনি। স্যার দেখা যায় না। হ্যাঁ আমি শেয়ার দিতে ভুলে গেছি। এবার কি আমার ইমেল দেখতে পাচ্ছ? জি স্যার। আমি তোমাদের গুগল ড্রাইভে যখন আপলোড করতে বলবো, তখন তোমাদের একটা লিংক পাঠাবো আর কি। তোমরা ওই লিংকে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে, তোমরা এরকম লিংকে যখন ক্লিক করবা, তখন তোমরা হচ্ছে গুগলে যে এরকম ড্রাইভে এরকম একটা জায়গায় চলে আসবা। আমি কোন একটা ফোল্ডার টোল্ডার দিয়ে দিব, ঠিক আছে? সেই ফোল্ডারের ভিতরে তোমরা চলে আসবে আর কি। সে তোমাদের, আমি যদি এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখি, সেমিনার এরকম, ঠিক আছে? তাহলে তোমরা এরকম ফোল্ডারে এসে এখানে এসে তোমরা আপলোড করে দিবে, এই যে আপলোড ফাইল। এ বুঝছো? তোমাদের যে ফোল্ডারটা দেওয়া হবে সেই ফোল্ডারে যাবা, রাইট ক্লিক করলে এই যে আপলোড ফাইল লেখা আসবে। তারপরে তোমার কম্পিউটারে কোথায় কি কোন জায়গায় সেই ফোল্ডার রাখছো, সেই ফোল্ডারটা দিয়ে শুধু ওই যে আপলোড করে দিবা। এ বুঝছো সবাই? স্যার মোবাইল থেকে করা যাবে এগুলো? আশা তো করতেছি মোবাইল থেকেও করতে পারবা। আর কারোটা যদি আপলোড না হয় তারপরে কি করবেন স্যার? পরে যদি এটা লেট যদি হয়? আপলোড তোমরা না করতে পারো, তাহলে মনে করো তোমরা আমাকে ইমেল করে দিতে পারো আর কি। যদি কেউ আপলোড নাই করতে পারো একান্ত, তাহলে আর কি করা যাবে? তাইলে স্যার আমরা সিআর এর কাছে সবগুলা মানে ফাইল জমা দিয়ে দিলেই আপনার কাছে জমা দিয়ে দিলে হবে না স্যার? তোমরা যেভাবে পারো আমাকে আপলোড করে দিয়ে দিলে হয়ে গেছে আর কি। তোমরা যদি সবাই শেয়ার এর মাধ্যমে করো, কিংবা তোমাদের মধ্যে কেউ যদি এগুলি ভালো পারে, সে করে দিতে চায় করলো, কিংবা কেউ তোমরা যদি ইন্ডিভিজুয়ালি করতে চাও, এগুলি শেখাও তো দরকার আছে তোমাদের ইন্ডিভিজুয়ালি, তাই না? আজকে বাদ কাল অফিসে কাজ বাজ করবা, তখন তোমারে বললো যে অফিসের এই বললো এটা একটু আপলোড করে দাও, তুমি বললা যে স্যার আমি তো কখনো করি নাই কিংবা পারি না। এটা কি শুনতে ভালো শোনা যাবে? তো ভালো শোনা যাবে না, বুঝো নাই? আমার মনে হয় তোমরা শেখাটাই ভালো আর কি। নিজেরাই শিখো, তোমার নিজের কাজটা তুমি নিজেই করা শিখো, হেল্প নাও। ইএলপি তে আমাদের জন্য আরেকটা ওয়ে হইতে পারে, ওখানে আসলে আপলোড হয়েছে কিনা এটা বোঝা যায় আর কি। আচ্ছা হ্যাঁ, যদি তোমরা ইএলপি তে করতে চাও, তাহলে আমি ইএলপি তে তোমাদের একটা ইয়ে দিয়ে দিতে পারি। তোমাদের কি ইএলপি সুবিধা হবে? তাহলে আমি ইএলপি তে একটা টপিক খুলে দেই। স্যার ইএলপি সুবিধা হবে। ওকে, তাহলে তোমার গুগল ড্রাইভ বাদ। তাহলে আমি ইএলপি তে তোমাদের ইয়ে খুলে দিব। তোমরা কালকে ওই মঙ্গলবারের মধ্যে, নেক্সট মঙ্গলবারের মধ্যে রিপোর্ট হচ্ছে আমার পিডিএফ করে জমা দিয়ে দিবা। আর 2 সিআর এর মাধ্যমে তোমরা আমাকে জানাবা, সেটা হচ্ছে যে নেক্সট মঙ্গলবারে তোমরা কি সকালে ল্যাবটা করতে চাও নাকি বিকালে করবা। আর একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো, নেক্সট মঙ্গলবারে কিন্তু বাকি 2টা ল্যাব আছে, 2টাই করাই দিব। আর তোমাদেরই ভালো হবে, এগুলি ল্যাবগুলো করে ফেললে জ্ঞানদাম শেষ হয়ে যাবে। স্যার সকাল হলে ভালো হয় স্যার। এটা আমাকে না বলে তোমরা সবাই মিলে স্লাইডটা দিয়ে দিন। হ্যাঁ সবাই মিলে, হ্যাঁ আমি স্লাইড ভিডিও সবই দিয়ে দিব, সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। প্রথমে একটু ঢুকতে পারি না।